প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা পোস্টফিক্স ইভালুয়েশন যে লাস্ট ক্লাসে দেখেছিলাম সেটা কিভাবে প্রোগ্রামেটিক্যালি ইমপ্লিমেন্ট করা যায় সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের যদি সুযোগ থাকে তাহলে আমরা ইনফিক্স টু পোস্টফিক্স কনভার্সনটাও আমরা প্রোগ্রামের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে পারবো। তো আমরা লাস্ট ক্লাসে মেবি এই যে ইনফিক্স টু পোস্টফিক্স কনভার্সন ইউজিং স্ট্যাক এখান থেকে শুরু করেছিলাম, যে মার্চের 15 তারিখ দেখা যাচ্ছে, এবং আমরা ইনপুট স্ট্রিংকে কিভাবে আউটপুট দ্যাট মিনস পোস্টফিক্সে কনভার্ট করি সেই প্রসেসটা আমরা দেখিয়েছিলাম। সো এই প্রসেস যদি আমরা প্র্যাকটিস করে না থাকি তাহলে কিন্তু প্রোগ্রামে ইমপ্লিমেন্ট করতে গেলে আমাদের বুঝতে প্রবলেম হবে। দেন আমরা দেখিয়েছিলাম যে আমরা একাধিক এক্সাম্পল দেখিয়েছিলাম, পরবর্তীতে একটা হোমওয়ার্কও তোমাদেরকে দিয়েছিলাম। এরপরে আমরা যেটা দেখার চেষ্টা করছিলাম যে যদি একটা পোস্টফিক্স এক্সপ্রেশন আমার হাতে থাকে তাহলে সেটাকে কিভাবে ইভালুয়েট করতে হবে, দ্যাট মিনস কিভাবে রেজাল্টটা বের করতে হবে। এখানে একটা পোস্টফিক্স এক্সপ্রেশন আমাদের ছিল, বাট তারপরে আমরা এখানে যেটা করেছিলাম যে আমরা বলছিলাম যে পোস্টফিক্স এক্সপ্রেশনটা যেখান থেকে আসছে ইনফিক্স এক্সপ্রেশন, তো সেটাকে আসলে আমরা আগে দেখেই পোস্টফিক্সে কনভার্ট করে এটা আসে কিনা, যেহেতু আমরা একটু এটার পূর্বে আমরা ইনফিক্স টু পোস্টফিক্স কনভার্সন শিখছিলাম। তো সেটা আমরা প্রথমে দেখেছিলাম, দেখার পরে দেখেছি যে হ্যাঁ আমাদের পোস্টফিক্স কনভার্সনে 5 3 + 8 2 মাইনাস অ্যাস্টেরিস্ক এটা আসছে। দেন আমরা এটাকে ইভালুয়েট করছিলাম এবং সেটাও স্ট্যাকের সাহায্যে। এখানে আমরা যদি বলি ইউজিং স্ট্যাক, আমরা দুইটা পার্টে কিন্তু আমরা স্ট্যাকের মাধ্যমে ইমপ্লিমেন্ট করছিলাম। এই ছিল আমাদের লাস্ট ক্লাস আলোচনা, তাই নয় কি? জি স্যার। আচ্ছা, তো আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে পোস্টফিক্স ইভালুয়েশন ইউজিং স্ট্যাক এটা দিয়ে আমরা শুরু করতে চাই। এখন এটা যদি একটু রিভিউ করে দেই, আমাদের কনসেপ্টটা কি ছিল যে আমাদের যদি অপারেন্ট পায়, অপারেন্ট মানে এখানে কিন্তু ডিজিট নাকি বা নাম্বার, যদি অপারেন্ট পায় তাহলে সেটা স্ট্যাকে পুশ হবে, আর যদি অপারেটর পায় তাহলে স্ট্যাক থেকে দুইটা অপারেন্ট পপ করে নিবে। ব্যাপারটা এমন ছিল না জি স্যার। যে দুইটা অপারেন্ট পপ করে নিবে? এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কারেন্টলি প্রথমে 5 পুশ হয়েছে, দেন 3 পুশ হয়েছে, সো 5 3। এরপরে যখন সে প্লাস অপারেটর পেয়েছে, পাওয়ার সাথে সাথে সে কি করছে, দুইটা ভ্যালুকে পপ করছে, এবং অবশ্যই টপের দুইটা ভ্যালু। তাহলে দুইটা ভ্যালু পপ করার পরে আমরা এখানে যে ইভালুয়েটের যে ফর্মুলাটা ইউজ করছিলাম যে v2 + v1, অর্থাৎ প্রথমে কে পুশ হয়েছিল আমাদের স্ট্যাকে, প্রথমে তো লাস্টেরটা পুশ হয়েছে তাই না? এই কারণে আমরা এই প্রথম যেটা পপ করি সেটাকে আমরা v1 ধরেছিলাম, এবং দ্বিতীয়টাকে যখন পপ করি তখন আমরা v2 ধরেছিলাম। জাস্ট এগুলো ভেরিয়েবল, কিন্তু আমরা যখন ক্যালকুলেশন করব v2 + v1, এবং এই ক্যালকুলেশনটা করার পরে সেটাকে আবার আমরা পুশ করে দিব স্ট্যাকের মধ্যে। এরপরে আমরা নতুন করে পেয়েছিলাম আবার 8, অর্থাৎ আমাদের ইভালুয়েট করার পরে 8 পুশ হওয়ার পরে আবার আমাদের 8 আমাদের এক্সপ্রেশনের মধ্যে ছিল। সো 8 এগেন আমাদের কি হলো, পুশ হলো। এরপর আমরা আমাদের 2 ছিল, সেই 2টা পুশ হয়েছে। এরপর আমরা মাইনাস পেয়েছিলাম, সো মাইনাস পাওয়া মানে হচ্ছে এটা অপারেটর, সো আমাদের দুইটা টপ ভ্যালু পপ হবে। সো এখানে দেখতে পাচ্ছ দুইটা টপ ভ্যালু পপ হয়েছে, এবং হওয়ার পরে দুইটার মধ্যে যে ইভালুয়েশন দ্যাট মিনস v2 - v1 সেটা হয়েছে। হওয়ার পরে এই যে 6 পেলাম সেটাকে আবার পুশ করতে হবে টপের মধ্যে, সো পুশ হয়ে গেছে। সো এরপর আমাদের লাস্ট যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে অ্যাস্টেরিস্ক। সো অ্যাস্টেরিস্ক পাওয়া মানে হচ্ছে কোনো অপারেটর পাওয়া মানে হচ্ছে যে দুইটা ভ্যালুকে পপ করবে, টপ দুইটা ভ্যালুকে। সো এগেন এখানে দুইটা ভ্যালুকে পপ করছে, তো আমরা একটা ভ্যালু v1 এর মধ্যে রাখছি, একটা ভ্যালুকে v2 এর মধ্যে রাখছি। সো ক্যালকুলেশন কি ছিল আমাদের, এখানে একটু মানে মিস্টেক আছে, এখানে মাল্টিপ্লিকেশন সাইন হবে। সো দেন দুইটাকে ইভালুয়েট করে কত করছে, 48। সো 48 কি করছে, পুশ করছে আমাদের স্ট্যাকের মধ্যে। তো যখন আমাদের সবগুলো ক্যারেক্টার রিড করা শেষ, তখন আমাদের স্ট্যাকের মধ্যে লাস্ট যেই পার্টটা থাকবে সেটি হচ্ছে আমাদের রেজাল্ট। তার মানে এটাকে পপ করলে, পপ করা মানে হচ্ছে টপ ভ্যালুটাকে রিড করলেই হচ্ছে। এই টপ ভ্যালুটা এখন টপ কোনটা, 48 না? আর তো কিছু নাই, আছে? আমার কথা বুঝছো? তার মানে টপ ভ্যালুটাকে প্রিন্ট করলেই আমরা রেজাল্ট পেয়ে যাচ্ছি। এখানে আমরা বলছি পপ, সো পপ না বলে টপ বলাটা মানে বেশি বেটার হতো। সাপোজ টপ, যে টপ ভ্যালুটা যদি আমি প্রিন্ট দিই এই অবস্থায় তাহলে আমাদের 48 প্রিন্ট হবে। তাহলে এই যে কনসেপ্ট, এই কনসেপ্টকে কাজে লাগিয়ে আমরা প্রোগ্রামটা ইমপ্লিমেন্ট করতে চাই। এখন যেটা আমরা এর আগে আলোচনা করেছিলাম যে স্ট্যাক ইমপ্লিমেন্ট করেছিলাম, সেখানে আমরা নিজেরা পুশ ফাংশন, পপ ফাংশন, টপ ফাংশন, তারপরে হচ্ছে ইফ ইজ এমটি, ইজ ফুল, এই ধরনের ফাংশনগুলো তৈরি করেছিলাম না? তোমাদের কি একটু মনে আছে? জি স্যার।
এবং স্ট্যাকের যে বেসিক প্রপার্টি লাস্ট ইন ফার্স্ট আউট, তাই না লিফু? মানে জি স্যার। যেই যেই অর্ডারটা সে ফলো করে লাস্ট ইন ফার্স্ট আউট, এবং এটা করতে গিয়ে আমরা নিজেরা প্রোগ্রাম ডেভেলপ করছিলাম, সেখানে আমরা ফাংশনগুলো নিজেরা তৈরি করছিলাম, ইউজার ডিফাইন ফাংশন, পুশ, পপ, টপ, তারপর হচ্ছে ইজ এমটি, ইজ ফুল, এগুলো তো কোনো বিল্ট ইন ফাংশন ছিল না, আমরা বানিয়েছিলাম না। জি স্যার। তো জি স্যার। আজকের ক্লাসে আমরা একটা লাইব্রেরির সাথে তোমাদের পরিচয় করে দিব, যে লাইব্রেরির মাধ্যমে খুব দ্রুত ডেটা স্ট্রাকচারের অনেক অ্যালগোরিদম বা অনেক কন্টেইনারকে ইজিলি ইউজ করা যায়। তো আমরা যদি শুরুতেই সেটা ইমপ্লিমেন্ট করতাম, তাহলে তোমাদের এই যে পুশ পপের যে মিনিংগুলো কিভাবে প্রোগ্রামে কাজ করে সেটা তোমরা বুঝতে না। আমি তখন বলেছিলাম যেটাকে শর্টকাট ইউজ করা যায়, মনে আছে কি তোমাদের? ওই সময় কিন্তু আমি বলেছিলাম, প্রোগ্রাম যখন কাজ করেছিলাম তখন বলেছি যেটা শর্টকাটও আছে। তো আজকে আমাদের আজকে মেইন তো হচ্ছে স্ট্যাক। স্ট্যাক না, আমার মেইন কাজকে স্ট্যাক মানে পুশ পপ দেখা, নাকি আমার ইভালুয়েট করা পোস্টফিক্স ইভালুয়েশনটা? আমার মেইন কাজ কি ইভালুয়েট করা না? আমার তো আজকে স্ট্যাক ডিজাইন করাটা মেইন কাজ না, যে আমি আবার পুশ পপ এই ফাংশনগুলো নিজে বানাবো। এখন যদি এমন থাকে এই ফাংশনগুলো বানানো আছে, শুধু আমি সেটা ইউজ করতে চাই, তাহলে আমার কি সময় কম লাগবে না? জি স্যার। আমার কথা মনে হয় বুঝতে পারতেছো না, তাই না? আমরা যখন স্ট্যাকের প্রোগ্রাম করেছিলাম, আমি ওপেন করি একটু, স্ট্যাকের প্রোগ্রাম করার সময় আমরা নিজেরা পুশ পপ ফাংশনগুলো বানিয়েছিলাম না, যেগুলোকে ইউজার ডিফাইন ফাংশন বলে? তোমরা ইন্টারেক্ট করবা, নাহলে কিন্তু আমি ক্লাসে ইন্টারেস্ট পাই না। হ্যাঁ, কথা বলবা। আমরা যদি স্ট্যাক ডাটা স্ট্রাকচারে যাই, তাহলে সেখানে আমরা দেখব যে আমরা যেই প্রোগ্রাম বুঝিয়েছিলাম যে স্ট্যাকে, এই যে পুশ, পপ, টপ, এই ফাংশনগুলো আমরা নিজেরা তৈরি করছিলাম না? জি স্যার। এই যে এখানে যদি প্রোগ্রাম দেখো একটা পর্যায়ে এসে, এই যে আমরা মাই স্ট্যাক নামে একটা অ্যারে নিয়েছিলাম, টপের ভ্যালু 0 সেট করছিলাম, তারপরে যে পুশ ফাংশন নিজেরা বানিয়েছিলাম, পপ ফাংশন নিজেরা বানিয়েছিলাম, তাই নাকি? এরপরে আমরা ইজ এমটি, তারপর হচ্ছে ইজ ফুল, এই ধরনের ফাংশন নিয়ে কাজ করেছি, যে ইজ এমটি, ইজ ফুল, এগুলো আমরা নিজেরা বানিয়েছিলাম না? জি স্যার। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি যে আজকে এই ফাংশনগুলো আমরা বানাবো না, এগুলো অলরেডি বানানো আছে, সেটাকে আমরা ইউজ করবো। কারণ আজকে আমরা মেনলি স্ট্যাক, এই পুশ পপ মানে কিভাবে কাজ করে সেটা শিখতেছি না, আমরা শিখবো হচ্ছে স্ট্যাককে ইউজ করে একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ইভালুয়েট করতে চাচ্ছি। যদি আমার স্ট্যাকটা তৈরি করাই থাকে, তাহলে আমি সেটা ইউজ করতে পারি না? এখনো বোঝো নাই না? তোমরা ইয়েস বা নো একটা বলবা, তো কেউ তো ইন্টারাক্ট করো না, ঘটনা কি? নো স্যার, বুঝি নাই। আচ্ছা, ধরো আমরা এই যে এখানে মেইন ফাংশনটা আমাদের কোথায় গেল, এই হচ্ছে আমাদের মেইন ফাংশন। তাহলে এই যে তুমি পুশ যে 10 করলা, তাহলে এই পুশ এটা তো কল করছো নাকি? এটা মানে কি কল করা না? জি স্যার। তাহলে এই ফাংশনের ডেফিনেশন থাকতে হবে না পুশের? হ্যাঁ স্যার, ডেফিনেশন থাকতে হবে। তাহলে পুশ ফাংশনের ডেফিনেশন কে বানিয়েছিল? তুমি আর আমি বানিয়েছিলাম না এই ফাংশনের ডেফিনেশনটা? জি স্যার। আমি আজকে যেটা বলতে চাচ্ছি যে আমরা আর এগুলো বানাতে চাই না, যদি বানানো থাকে সেটা আমরা ইউজ করতে চাই, অলরেডি এগুলো বানানো আছে। কি বলছি বুঝছো? বিল্ট হ্যাঁ, ফাংশন। বিল্ট ইন ফাংশন, যে আমরা বিল্ট ইন ফাংশন ইউজ করব। আমরা আজকে এগুলো বানাবো না, চাইলে বানিয়ে কাজ করতে পারবো। এখন যেহেতু বানানো আছে, তাহলে আমরা তো কনসেপ্টটা জানি, শুধু আমরা বিল্ট ইন ফাংশন ইউজ করে আমরা ইভালুয়েশনের কাজটা করব। কারণ আমাদের আজকে মেইন টার্গেট হচ্ছে ইভালুয়েশনটা বোঝা, স্ট্যাক বোঝা না। স্ট্যাক তো আমরা আগেই বুঝেছি, বুঝছো এবার কথাটা ক্লিয়ারলি? আচ্ছা, জি স্যার। জি তাহলে স্যার, এবার বুঝছি। তাহলে আসো আমরা প্রোগ্রামে যাই। এবং আজকের যে ক্লাসটা গুরুত্বপূর্ণ, কারণ এখানে একটা লাইব্রেরির সাথে তোমাদের পরিচয় করে দিব। কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে, অর্থাৎ প্রোগ্রামিং কন্টেস্টে যাওয়া বা বড় বড় প্রবলেম সলভ করার ক্ষেত্রে এই লাইব্রেরিটা অনেক হেল্প করে। কন্ট্রোল শিফট এন দিচ্ছি, কন্ট্রোল এস, আমাদের ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। আজকে আমাদের রেকর্ডেড লেকচার হিসাবে সম্ভবত কত নম্বর লেকচার? 8 নাকি? 8 নাম্বার লেকচার। হ্যাঁ, রেকর্ডেড লেকচার হিসাবে 8, এটা ডিএস আমি 8 দিলাম, যদি টোটাল ক্লাস কাউন্ট করলে অনেকগুলো ক্লাস হয়ে গেছে। এখন আমরা 1.cpp নিয়ে একটা ফাইল নিচ্ছি। আমি প্রথমে ইভালুয়েশনে যাচ্ছি না, প্রথমে যে লাইব্রেরির কথা বললাম সেই লাইব্রেরিটাকে একটু পরিচয় করে দিই, কি বলো? অথবা জি স্যার। আমরা যে স্ট্যাকের অপারেশনটা যে করছিলাম, যেভাবে করছিলাম সেভাবে না করে এখন লাইব্রেরিটা ইউজ করে করে দেখি যে কত দ্রুত কাজ করা যায়।
ওকে, কারণ তোমাদের মাথায় তো সবার ওই স্ট্যাকের অপারেশনটা মাথায় আছে, যে স্ট্যাক কিভাবে কাজ করে, পুশ পপ টপ, এগুলো মাথায় আছে না? ওকে, জি স্যার, মনে আছে স্যার। মনে আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আসো এবার আমরা সেটাই প্রয়োজনে শর্টকাট ইমপ্লিমেন্ট করি, তারপর ইভ্যালুয়েশনে যাই। তাহলে আমরা প্রথমেই প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার লিখব। এখন আসো যে আমরা স্ট্যাক, আজকে স্ট্যাক নিজেরা ইমপ্লিমেন্ট করব না, আমি বলছি যে স্ট্যাকটা অলরেডি ইমপ্লিমেন্টেড আছে, লাইব্রেরির মধ্যে আছে। তাহলে আমরা লাইব্রেরি সেট করব, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, এখানে লাইব্রেরির নাম দিচ্ছি এসটিএসসি কে, মানে স্ট্যাক নামে একটা লাইব্রেরি অলরেডি আছে। কি বলছি বুঝছো? আর এই লাইব্রেরিগুলো মানে হচ্ছে এখানে থাকে হচ্ছে ক্লাস, অনেকগুলো ক্লাস থাকে, যেমন আইও স্ট্রিম যে আমরা ইউজ করি, এখানে সি আউট সি ইন, এগুলো কিন্তু ক্লাস। আবার স্ট্যাকের মধ্যে ক্লাস তৈরি করা আছে, তো সেই ক্লাসের মধ্যে অনেকগুলো মেম্বার ফাংশন আছে। তোমরা সি প্লাস প্লাস কোর্স করেছো, সেখানে মেম্বার ফাংশন মানে একটা ক্লাসের মধ্যে কি কি থাকে, একটা ক্লাসের মধ্যে ভেরিয়েবল থাকতে পারে, ফাংশন থাকতে পারে। তো একত্রে আমরা বলে থাকি ক্লাস ইজ এ কালেকশন অফ ডেটা মেম্বার্স অ্যান্ড ফাংশনস। যেই ফাংশনগুলো থাকে সেগুলোর মাধ্যমে আমরা কিন্তু ডেটা মেম্বারগুলোর উপরে কাজ করতে পারি। তো এখানে দেখা যাচ্ছে যে এই যে ফাংশনগুলো পুশ পপ যে কথা আমরা ইউজ করেছিলাম নিজেরা, সেগুলো এটার মধ্যে বানানো আছে। সো আমরা সেই ফাংশনগুলো শুধু ইউজ করব। তো এখন প্রথমে তোমাকে জানতে হবে যে স্ট্যাক এটা একটা কন্টেইনার। তো এই কন্টেইনারটা থেকে যেই ফাংশনগুলো সেটা আমরা কিভাবে ইউজ করব সেটা আমাকে প্রথমে বুঝতে হবে। তাহলে ধরো আমরা এই যেই ফরম্যাটটা, সেই ফরম্যাটটা জন্য প্রথমেই তোমাকে যেটা করতে হবে, লিখতে হবে স্ট্যাক। দেখো কালার ধারণ করছে একটা, তাই না? স্ট্যাক লিখলাম, এরপরে তোমাকে একজোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেট ইউজ করতে হবে। এর ভিতরে বলতে হবে যে টাইপটা কি হবে, অবশ্যই অবজেক্ট টাইপের কথা বলা হয় এখানে। তাহলে আমরা যদি ক্লাস নিয়ে কাজ করি, তাহলে ক্লাস নিয়ে কাজ করতে গেলে ক্লাসে সব কিছু অ্যাক্সেস করতে গেলে কিভাবে অ্যাক্সেস করতে হয়, অবজেক্ট দিয়ে না? জি স্যার। মানে আমরা যেটা ক্লাস বানাই, তোমাদের মনে আছে কিনা আমি জানি না, তোমরা যখন ওপির ক্লাস করেছো সি প্লাস প্লাসে, তখন আমরা স্টুডেন্ট নামে একটা ক্লাস বানিয়েছিলাম। সো এই স্টুডেন্টের ভিতরে যে ভেরিয়েবল বা ফাংশনগুলো ইউজ করেছিলাম, সেগুলো অ্যাক্সেস করার জন্য আমরা কি অবজেক্ট বানাতাম না মেইন ফাংশনের ভিতরে গিয়ে? জি স্যার, স্টুডেন্ট ডট। রাইট, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এই যে ডট ডট কিন্তু ক্লাসকে অ্যাক্সেস করার জন্য, এই যে মনে আছে, থ্যাংক ইউ। তো এখন আসো, ডট অফার। থ্যাংক ইউ। এখন আসো যে আমাদের প্রথমে স্ট্যাক, এটা হচ্ছে স্ট্যাক। এরপর তোমাকে বলতে হবে অবজেক্ট টাইপ, যে কি টাইপের অবজেক্ট নিয়ে কাজ করবা। মানে অবজেক্ট টাইপ বলতে সেটা কি ইন্টিজার টাইপের অবজেক্ট হবে, না ক্যারেক্টার টাইপের অবজেক্ট হবে, না ফ্লোট টাইপের অবজেক্ট হবে, তোমাকে সেটা আগে বলতে হবে। তাহলে আমরা এখানে অবজেক্ট টাইপ লিখবো। তাহলে ধরো আমরা যদি 10 20 30 এগুলো যদি ইনসার্ট করতে চাই, তাহলে টাইপ কি হবে, ইন্টিজার হবে। আর যদি তুমি জি স্যার। এ বি সি ডি এগুলো স্ট্যাকের মধ্যে পুশ করতে চাও, তাহলে কি হবে, ক্যারেক্টার হবে। তো আমরা আগে ইন্টিজারটা দেখি। তাহলে আমরা বললাম প্রথমে স্ট্যাক, তারপরে তোমাকে বলতে হবে অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে যে অবজেক্টের টাইপ কি হবে, এরপরে তোমাকে বলতে হবে স্ট্যাকের নেম। এই যে তুমি স্ট্যাক ইউজ করলা, তার একটা নাম দিতে হবে, নামটাই হচ্ছে অবজেক্ট হয়ে যাবে। তাহলে একটা নাম দিচ্ছি, সাপোজ ধরে দিলাম এস। তাহলে এখানে হচ্ছে স্ট্যাক, তারপর হচ্ছে অবজেক্ট টাইপ, এরপরে হচ্ছে স্ট্যাকের নেম। যেমন আমরা অ্যারের নেম দেই না, সাপোজ ইন্টিজার এ, তাই ইন্টিজার এ স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে সাপোজ দিলাম 10, তাহলে অ্যারের নাম কি, এ না? জি স্যার। তাহলে এখানে স্ট্যাক, তারপরে অবজেক্ট টাইপ, তারপরে হচ্ছে এস, তার মানে এসটাকে তুমি অবজেক্ট বলতে পারো, যেটা হচ্ছে স্ট্যাকের নাম। এখন তুমি এখানে যে কোনো কিছু লিখতে পারো, তুমি যদি বলো স্যার আমি এসটি লিখবো বা এসটিএসসি কে লিখবো, এখানে যদিও কালার ধারণ করছে অন্য কিছু লিখতে হবে, বা শুধু এসটি লিখবো, যা খুশি লিখতে পারো, একটা ভেরিয়েবল সাপোজ এ লিখবো, কোনো সমস্যা নেই, তাই আমি এস লিখলাম স্ট্যাক বোঝানোর জন্য। তাহলে এখন আমরা এই স্ট্যাক, এই টেমপ্লেটের মধ্যে বা এই লাইব্রেরির মধ্যে যা আছে সেগুলো আমরা ইউজ করতে চাই। এখন এর মধ্যে কমন যে ফাংশনগুলো আছে, স্ট্যাকের মধ্যে যে কমন যে ফাংশনগুলো আছে, আমি একটু ফাংশনগুলো তোমাদের বলি। তুমি যখন লাইব্রেরি ইউজ করবা বা টেমপ্লেট ইউজ করবা, তখন তোমার প্রথমত জানতে হবে যে ওই লাইব্রেরিতে কি কি ফাংশন আছে বা কি কি ক্লাস আছে, এটা তোমাকে জানতে হবে। তো স্ট্যাকের মধ্যে বা স্ট্যাক ক্লাসের মধ্যে যে সকল ফাংশনগুলো আছে, তার মধ্যে একটা হচ্ছে পুশ, একটা হচ্ছে পপ, কমন কয়েকটা বলি, একটা হচ্ছে টপ, একটা আছে সাইজ, তারপর আছে এমটি। সো এই 5টা ফাংশন কমন, যে আমরা এর মধ্যে পাবো, কার মধ্যে পাবো, স্ট্যাকের মধ্যে পাবো। সেগুলো যদি অ্যাক্সেস করতে হয়, তাহলে অবজেক্টের মাধ্যমে তোমাকে অ্যাক্সেস করতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, তাহলে সাইজ স্ট্যাক স্যার, মানে স্ট্যাকের সাইজ। স্ট্যাকের সাইজ ধরো আমরা যদি একটা, এখানে যদি আমরা বলি এই যে এই প্রোগ্রামটা যদি দেখো,
মাই স্ট্যাক 5, তাহলে এই অ্যারের সাইজ কত? 5 না? অ্যারের সাইজ 5 মানে কি স্ট্যাকের সাইজ 5। আচ্ছা জি স্যার ওকে, তাহলে এই অবস্থায় আমরা এখন পর্যন্ত কোনো ডেটা ইনসার্ট করি না, এই অবস্থায় স্ট্যাকের সাইজ কি জিরো? জিরো না? কোনো ডেটা ইনসার্ট করি না। আসো চেক করে দেখি একটু, যেহেতু বললাম তুমি যেহেতু কোশ্চেনটা করলা, তাহলে সি আউট, এই যে আমরা সাইজ ফাংশনটা বিল্ট ইন ফাংশন অ্যাক্সেস করতে হবে অবজেক্টের মাধ্যমে, তাহলে কি লিখবো? এস ডট সাইজ। ওকে, আমরা এন্ডেল দিচ্ছি। এবার আমরা চাইলে এখানটা মেসেজও দিতে পারি বোঝার জন্য, মেসেজটা কিন্তু অপশনাল। হ্যাঁ প্লিজ প্লিজ। স্যার এখানে কি সাইজ স্যার আনলিমিটেড স্যার? সাইজ তো ডিফাইন করে দিবে স্যার। না, এখানে অনেক অনেকটা মানে এখানে আমাদের অ্যারেতে যেটা হয় যে আমরা সাইজটা সরাসরি বলে দেই যে 10 হলে 10, 50 হলে 50, ঠিক আছে? এখানে সে অটোমেটিক্যালি কাজ করে, যা আমাদের নির্দিষ্ট করে বলতে হচ্ছে না, এটা একটা সুবিধা। আসলে রান করি, তাহলে দেখবা জিরো যদি আসে তাহলে আমাদের কনসেপ্ট ঠিক আছে। স্ট্যাক সাইজ কত? 0 স্যার। ওকে, এখন আসো আমরা পুশ করব। পুশ করলে কিসের মাধ্যমে পুশ করব? অবশ্যই অবজেক্টের মাধ্যমে। তাহলে এস ডট কি হবে? পুশ। তাহলে পুশ কি ব্ল্যাঙ্ক থাকে না, ভিতরে কোনো ভ্যালু যায়? স্যার ডেটা যাবে স্যার। ডেটা যাবে, কারণ আমরা এইভাবে কিন্তু প্রোগ্রাম করেছিলাম। দেখি পুশ ফাংশনটা এখানে দেখো, এই যে ভিতরে একটা কি আমরা ইউজ করতাম, প্যারামিটার ইউজ করতাম না যখন আমরা ফাংশন কল করছিলাম? এই যখন ফাংশন কল করছিলাম তখন কত 10 দিয়ে দিতাম না? এই যে 10 দিয়ে দিলে আমাদের এইটা কিভাবে কাজ করবে সেটা আমরা নিজেরা বানিয়েছিলাম না, যে পুশ ফাংশনটা কিভাবে কাজ করবে, যে টপের মধ্যে গিয়ে এটা ইনসার্ট হবে, টপের ভ্যালু বাড়বে, এভাবে করছিলাম না? আমি যে এখন যেটা বলতে চাই এগুলো আমরা আমরা এগুলো করবো না, এগুলো বানানো আছে। তাহলে এখন আসো যদি আমরা এখানে শুধু ভ্যালুটা দিয়ে দিই তাহলে পুশ হয়ে গেল। এখন আমরা যদি চাই দেখতে যে আমার সাইজ কি চেঞ্জ হয়, কন্ট্রোল সি, এখানে একটু দেখি যে সাইজটা চেঞ্জ হয় কিনা। আগে ছিল 0, এখন কত হবে? 1 হবে স্যার। তাহলে ঠিক আছে নাকি নাই? দেখো জি স্যার ঠিক আছে। এখন ধরো দুইটা ভ্যালু স্ট্যাকের ডিসপ্লে আসতেছি, ধরো দুইটা ভ্যালু ইনসার্ট করলাম, যদি দুইটা ভ্যালু ইনসার্ট করি তাহলে এখন সাইজ কত? স্যার 2 স্যার। দেখো রান করি, আসছে? বুঝতেছো নাকি বুঝতেছো না? আচ্ছা, এই অবস্থায় তোমরা বলো যে আমাদের যে পুশ হলো, তাহলে এখন স্ট্যাকের মধ্যে সবচেয়ে টপে কে আছে? 20 স্যার। 20। 10 কেন? আগে তো 10 তোমার পুশ হয়েছে, পুশ হলে 10 সবার নিচে চলে গেছে না বটমে, তারপরে 20 হয়েছে, তার 20 উপরে আসছে না? আমরা যদি এখানে একটু দেখাই, যদি তোমাদের মনে না থেকে থাকে, আমরা যদি এখানে 100% বুঝে যেতে হবে। হ্যাঁ, আমি কিন্তু ক্লাসে সবসময় বলি না বুঝে ক্লাস থেকে বেরোবো না। ধরো আমাদের এটা হচ্ছে একটা স্ট্যাক, এটা এখন আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে ধরো অলরেডি এটা বানানো আছে, তাই বলতেছি না? জি স্যার। তাহলে এটা হচ্ছে আমাদের ইনিশিয়ালি আমাদের স্ট্যাক ব্ল্যাঙ্ক ছিল। তো এখন আমরা কত ইনসার্ট করছি প্রথমে? 10 না? এরপর আমরা কত কত ইনসার্ট করলাম? 20 20। তাহলে এখন টপে কে আছে? 20 20 না? কারণ কি, স্ট্যাকের মধ্যে ইনসারশন এবং ডিলিশন একটা এন্ড থেকে হয়, আর কিউতে দুইটা এন্ড থেকে হয়। ব্যাপারটা এমন ছিল না, ফ্রন্ট আর রিয়ার যেটা ছিল কিউতে, কিন্তু স্ট্যাকে কি ছিল, সব টপ থেকে হয় না? জি স্যার। তাহলে এই অবস্থায় এখানে এই অবস্থায় স্ট্যাকের সাইজ কত? 2, আর টপ ভ্যালু কত? 20। ব্যাপারটা এমন না? জি স্যার। তাহলে আসো দেখি এটা এটা হয় কিনা। তাহলে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, আমরা এখান থেকে দেখতে চাচ্ছি টপ ভ্যালু, তাহলে এখানে দিব হচ্ছে টপ, ঠিক আছে? কালার ধারণ করে, আচ্ছা দেখি কাজ করে কিনা। কাজ করছে না? কাজ করছে কি? টপ ভ্যালু কত আসছে? 20 আসছে না? জি স্যার। তাহলে এখন তোমরাই বলো যে আমরা যখন এই কাজগুলো এর আগে নিজেরা করছিলাম তখন কি আমরা সেগুলো বানাচ্ছিলাম না? এই যে আমরা পিক, এখানে পিক দেখাচ্ছিল, পিক দিয়ে আমরা টপের ভ্যালু বের করার চেষ্টা করছিলাম, হ্যাঁ, আবার পপ করছিলাম। তো এগুলো তো আমরা নিজেরা বানিয়েছিলাম, আজকে কিন্তু আমি বানাচ্ছি না, এগুলো বানানো আছে, আমি শুধু অ্যাক্সেস করতেছি। তো এখন যদি এই ক্লাসটা প্রথম দিন করতাম তোমরা কিন্তু আলটিমেটলি বুঝতা না যে আসলে পুশ পপ কীভাবে কাজ করে, সেটা কি বুঝতা? এই কারণে কিন্তু তখন শর্টকাটটা শেখানো হয়নি, এই জন্য শর্টকাট শুরুতে শেখা উচিত না, হ্যাঁ, মানে তার লজিক ডেভেলপমেন্ট হয় না। তাহলে আসো যে আমরা দেখলাম পুশ হলো দুইটা, আমরা যদি এখানে পুশ বাড়িয়ে দিই, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, এখন 30 দিলাম, এই অবস্থায় বলো স্ট্যাক সাইজ কত? কত? 3। 30। জি স্যার। আর টপ ভ্যালু কত?
30। আসো রান করে দেখি। তো এখন তো মনে হবে স্যার এত সহজ, আমরা তখন ওইভাবে করছি কেন, তাই না? এই যে আসছে, আসছে না? আরমান কি বুঝতেছো? ওকে, এখন আসো যে তাহলে আমাদের থাকলো কি, আমরা এখানে সাইজটা দেখলাম, টপটা দেখলাম, পুশটা দেখলাম, এখন বাকি আছে কি পপ আর হচ্ছে এমটি, নাকি? পপ আর হচ্ছে এমটি। এখন ধরো আমি এসে একটা পপ করতে চাচ্ছি, এস ডট পপ। তোমরা বলো এখন পপ কত হলো? পপ হয়েছে কত? 30 হবে স্যার, 30 হবে। তার মানে 30 পপ হয়ে গেছে না? জি স্যার। যদি 30 পপ হয়, তোমরা চাইলে এখানে সি আউট দিয়ে সরাসরি দেখতে পারো যে যে পপ করলে কত পপ হয়। দেখি একটু, কি হলো? সি আউট এস পপ, আচ্ছা পপ করলে রেজাল্ট প্রিন্ট দিতে সরাসরি পায় না, পপ তো মানে মুছে ফেলছে। তাহলে আমরা টপ প্রিন্ট, আমরা পপটাকে কল করি, তার মানে পপ মানে কি একটা রিমুভ করবে, তাই তো? এরপরে আমরা যদি টপ ভ্যালুটা প্রিন্ট দেই, তাহলে এই অবস্থায় কি প্রিন্ট হবে কে বলতে পারবা? টপ ভ্যালু কত প্রিন্ট হবে? 20। 20 হওয়ার কথা। দেখি দেখি একটু, দেখি একটু আসে কিনা। আসছে নাকি আসে নাই? তার মানে একটা পপ হয়েছে না? জি স্যার। তাহলে পপটা আমরা এখানে বুঝতে পারলাম। এখন যদি এই অবস্থায় বলি স্ট্যাক সাইজটা কত, আগে ছিল 3, একটা পপ হয়ে গেছে, এখন স্ট্যাক সাইজ কত হবে? 2 হবে। 2 হওয়া উচিত, দেখি হয় কিনা। আসছে নাকি আসে নাই? এই যে প্রথম ছিল 3 আর টপ ভ্যালু ছিল হচ্ছে 30, আর এখন স্ট্যাক সাইজ 2 আর টপ ভ্যালু কত? 20। ব্যাপারটা ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা এখানে পপটা কিভাবে কাজ করে সেটাও এখানে দেখলাম যে কল করলে কাজ করে। এখন যদি আমি আবার একটা পপ করি, আবার একটা পপ করি, তাহলে সব পপ হয়ে গেল না? 3বার পপ কল করলে 3টা ভ্যালু কি হবে? পপড হবে না? জি স্যার। তাহলে এখন সাইজ কত? 0 হয়ে যাবে না? আর টপ ভ্যালু কি পাবে? কিছু পাবে দেখি। সাইজ 0 স্যার। আর টপ ভ্যালু কি পাবে? টপ ভ্যালু কিছু পাবে দেখি, কি বলে? টপ ভ্যালু কিছু পাই নাই। ক্লিয়ার? এই যে লাস্টের দুইটা দেখো, কারণ এখানে তো আমরা আগেও প্রিন্ট দিয়েছিলাম, তাই না? প্রথম স্ট্যাক সাইজ 0 ছিল, তারপরে আমাদের স্ট্যাক সাইজ 3 ছিল, টপ ভ্যালু 30 ছিল, এরপর আমরা 3বার পপ করছি, স্ট্যাক সাইজ 0 হয়ে গেছে, টপ ভ্যালু নান হয়ে গেছে। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ক্লিয়ার। আচ্ছা, এখন আসো, তোমার একজন সম্ভবত বলছিল যে স্যার আমরা যে সাপোজ এখানে যদি 10টা ভ্যালু পুশ করি, আমি সেটা দেখতে চাই একবারে, এটা বলছিলেন একজন, ডিসপ্লে কিভাবে করাবো? জি স্যার, জি স্যার। এতটুকু বুঝছো কিনাকে বলে যে আমরা যে 4টা ফাংশন পুশ, পপ, টপ, সাইজ বুঝালাম, তার মিনিং বুঝছো? জি স্যার। একটা থেকে গেল এমটি, তাই না? একটা থেকে গেল এমটি, তাই তো? আসো একটা এমটি ফাংশনটা একটু বুঝাই, তারপর আবার ওইটা ডিসপ্লে দেখাবো। ইফ, তাহলে এস ডট এমটি কার্লি ব্র্যাকেটস সি আউট, ধরো আমরা মেসেজ দিচ্ছি যে কি দিব, স্ট্যাক ইজ এমটি, স্ট্যাক ইজ এমটি। তোমরা বলো তো এই অবস্থায় কি স্ট্যাক এমটি নাকি এমটি না? এখন স্ট্যাকটা এমটি আছে না এমটি নাই? কি আনসার দিতে ভয় পাচ্ছ? এখন এমটি আছে কিন্তু, কারণ আমাদের এই যে পপ করে করে কি হয়ে গেছে, সব এমটি হয়ে গেছে না? তাহলে আমরা এখন দেখবো এমটি ফাংশন দিয়ে চেক করে যে আমার স্ট্যাকে কি এমটি আছে, থাকলে তুমি বলো স্ট্যাক ইজ এমটি, আর যদি না হয় তাহলে বলবা স্ট্যাক ইজ নট এমটি, তাই নাকি? জি স্যার। আসো রান করে দেখি। কিছুই তো আসলো না, টপ ভ্যালু কিছু দেখাতে পারতেছে না, আর এস ডট এমটি স্ট্যাক ইজ এমটি। তাহলে আরেকবার রান করে দেখি কি প্রবলেম। আচ্ছা, প্রোগ্রাম কাজই করতেছে না, একটু দেখি। ওপেন ফাইল, exe permission denied, id1 return exit status, s.mt। আচ্ছা, এটাকে একটু কাট করে আরেকবার এই লাইনটা অফ করে দেখি একটু, টপ ভ্যালুতে কোনো ঝামেলা করছে কিনা। F9 দিচ্ছি, কি আসছে? স্ট্যাক ইজ এমটি আসছে না?
আসছে? স্ট্যাক ইজ এমটি, মানে এখানে সে টপ ভ্যালু খুঁজতেছে, টপ ভ্যালু পাচ্ছে না। তো এখন স্ট্যাক ইজ এমটি। এখন যদি এই পার্টটা যদি আমি কপি করে এইখানে দিই, এখন কি বলবে? স্ট্যাক এমটি বলবে না নট এমটি বলবে? তাহলে দেখি একটু চেক করে। তাহলে এখানে বলছে নট এমটি, আর এখানে কি বলছে? এমটি, তাই নাকি? জি স্যার। তাহলে এমটি ফাংশনটা যে কাজ করতেছে বুঝতেছো? জি স্যার। ওকে, আমি জাস্ট এখানে এই ফাংশনের মিনিংটা বোঝানোর চেষ্টা করছি। আমরা কিন্তু এগুলো ইউজ করবো, এই কারণে আমি এখানে একটু বুঝালাম। এখন আসো যে আমি একটু প্রোগ্রাম ছোট করে ফেলি। এটা রিমুভ করে দিলাম, এগুলো রিমুভ করে দিলাম, এগুলো রিমুভ করে দিলাম। ধরো আমার ইনিশিয়ালি এই সাইজটা আর দরকার নাই। এখন ধরো ইনিশিয়ালি আমার এটা হচ্ছে স্ট্যাকের মধ্যে আমি 3টা ভ্যালু পুশ করছি, তোমরা ডিসপ্লে করতে চাও, ব্যাপারটা এমন না? আচ্ছা, জি স্যার। আমরা চাইলে ফর লুপ চালাতে পারি সাইজ ক্যালকুলেট করে, অথবা চাইলে হোয়াইল, যেটা সুবিধা হবে এইখানে, যে আমার জানার দরকার নেই কতটা কি আছে। তাহলে হোয়াইলের ভিতরে আমরা বলতে পারি এস ডট এমটি, ইএমপিটিওয়াই। তাহলে এস ডট এমটি, এটা তো এমটি না, তাই না? এই অবস্থা কি হলো? এমটি না, এমটি না। স্ট্যাকটাকে এমটি না, এমটি না। তাহলে এখানে নট দিয়ে দিই। তাহলে আমরা বলবো যে যতক্ষণ পর্যন্ত এমটি না হবে, স্ট্যাকটা যতক্ষণ পর্যন্ত এমটি না হবে ততক্ষণ পর্যন্ত তুমি প্রিন্ট দাও, নাকি? তাহলে কি প্রিন্ট দিবে বলো? এস ডট টপ ভ্যালু প্রিন্ট দিবে না? আর কি করবে? টপ ভ্যালু প্রিন্ট দিবে, আর সাথে সাথে কি করবে? একটা করে পপ করে ফেলবে। এবার দেখো হয় কিনা। মানে টপ ভ্যালু প্রিন্ট দিয়ে এক ঘর করে নামতে থাকবে না? আসছে নাকি আসে নাই? এই যে 30 20 10, ব্যাপারটা কি হলো এখানে? যে যতক্ষণ পর্যন্ত এমটি না হয়েছে সে প্রিন্ট দিবে। কাকে প্রিন্ট দিবে? টপকে। তো টপকে প্রিন্ট দেওয়ার পরে টপের ভ্যালু এক করে কমাবে না? এক করে কমানো মানে কি? একটা করে পপ করে নিচে চলে আসবে না? এই যে আমরা যখন প্রোগ্রামে কাজ করছিলাম আমরা কি করেছিলাম? যখন আমরা প্রিন্ট দিয়েছিলাম, এখানে কি আছে সেটা? এখানে সরাসরি আচ্ছা, এখানে তো অন্যটা, আমরা যেটা করছি এটা নাই এখানে। তো আমরা যেটা করছিলাম যে যখন আমরা পপ করেছি, দেখো পপ গেল কোথায়? এই যে এখানে কি করতাম? টপ মাইনাস মাইনাস করতাম না? মাইনাস, তো মাইনাস করা মানে কি? একটা পপ করে পরে ঘরে চলে যাচ্ছি না আমরা? তাহলে এখন আমার এখানে কি দাঁড়াচ্ছে? ধরো আমি এখন টপে আছে 20, তাহলে 20 প্রিন্ট দিলাম। দেওয়ার পরে আমার কি করতে হবে? এক ঘর নিচে নামতে হবে না পরেরটা প্রিন্ট দেওয়ার জন্য? জি তাহলে নিচে যদি নামি, তার নিচে নামা মানে কি? আমার এটা পপ করলে তো এক ঘর নিচে চলে আসবে, আসবে না? স্যার। তাহলে এখানে কিন্তু সেই কনসেপ্ট ইউজ করা হয়েছে যে টপ ভ্যালু প্রিন্ট দাও আর একটা করে পপ করে ফেলো। পপ করা মানে কি? এক ঘর করে নিচে নেমে যাচ্ছে। এখন যদি এখানে বাড়িয়ে দিই, কন্ট্রোল ডি আরো বাড়ালাম, সাপোজ ধরো 40, এখানে দিলাম 50। এবার আসো, তাহলে 50 40 30 20 10 হওয়ার কথা। আচ্ছা, এখানে আমাদের ফাইল ওপেন আছে, এই জন্য কাজ করেনি। রান করো। আসছে? জি স্যার। আসছে না? এখন যদি এই অবস্থায় তুমি মনে করো যে স্যার একটা পপ করব, কন্ট্রোল ডি দিয়ে একটা পপ করো, মানে পপ ফাংশন একটা কল করো, পিওপি। তাহলে পপ ফাংশন কল করলে টপটা মুছে যায় নাকি? 50 মুছে যায় না? জি স্যার। তাহলে কয়টা প্রিন্ট হয় দেখি? 40 থেকে শুরু করে কিনা? করছে? এই যে 40 30 20 10, ক্লিয়ার? জি স্যার। তাহলে এই হচ্ছে আমাদের স্ট্যাকের যে কমন 5টা ফাংশন আছে, সেগুলো আমরা কিভাবে ইউজ করব সেটা দেখালাম। তাহলে স্ট্যাক হচ্ছে একটা টেমপ্লেট বা লাইব্রেরি। তো এই লাইব্রেরির মধ্যে এই ফাংশনগুলো কিন্তু ডিফাইন করা আছে, আমাদের ডেফিনেশন লিখতে হচ্ছে না। কি বলছি বুঝছো? তাহলে আমি যদি প্রথম ক্লাসে স্ট্যাক বোঝাতে গিয়ে যদি এতটুকু বোঝাতাম, তোমরা কিন্তু মানে আসলে কিভাবে কাজ করলো সেটা বুঝতে না। এই কারণে তখন কিন্তু আমরা ডেফিনেশন পার্টটা লিখে লিখে বুঝিয়েছিলাম প্রোগ্রামেটিক্যালি। এখন আসো যে আজকে আমাদের যে মেইন যেটা আমরা বলছিলাম যে আমাদের টার্গেট, সেটা হচ্ছে ইভালুয়েশনটা বোঝা। অর্থাৎ আমরা ইনপুট দিব কি 53 প্লাস 82 মাইনাস অ্যাস্টেরিক্স, আমার রেজাল্ট আসবে কি 48, নাকি? এটা আমার টার্গেট না? জি স্যার। আর তোমরা যদি বলো না স্যার আগে ইনফিক্স টু পোস্টফিক্স করেন তারপর এটা করেন, প্রোগ্রাম অনেক বড় হবে, তোমাদের জন্য ইনিশিয়ালি বুঝতে ডিফিকাল্ট হতে পারে, আমরা চাইলে দুইটা প্রোগ্রাম করতে পারি, নাকি? প্রথমে আসো এটা করি, আমরা স্ট্যাকের ইমপ্লিমেন্টেশন দেখি, যে এটা করে দেখবো যে আমরা 48 আসে কিনা। এখন দেখো যে আমাদের
এই স্ট্যাকে আরেকটু সময় নেই। ধরো আমরা যদি এইখানে স্ট্যাকটা ইন্টিজার না হয় ক্যারেক্টার হতো, তাহলে আমরা যদি এখানে দিতাম সিঙ্গেল কোশ্চেনের ভিতরে এ, সিঙ্গেল কোশ্চেনের ভিতরে বি, সিঙ্গেল কোশ্চেনের ভিতরে সি, সিঙ্গেল কোশ্চেনের ভিতরে ডি, সিঙ্গেল কোশ্চেনের ভিতরে ই, তাহলে পপ কে হবে? এটা হবে না? তাহলে এবিসিডি রেজাল্ট আসবে না? যেহেতু ক্যারেক্টার হলে দুই পাশে কি দিতে হয়? সিঙ্গেল কোটেশন। মনে আছে তোমাদের? স্ট্রিং হলে ডাবল কোটেশন আর ক্যারেক্টার হলে কি সিঙ্গেল কোটেশন। তাহলে কি আসছে এই যে ডি সি বি এ? তাহলে স্ট্যাকের টাইপ আমরা বলে দিলাম। আমরা স্ট্যাকের টাইপ ইন্টিজার রাখতে পারি, চাইলে ক্যারেক্টার রাখতে পারি, চাইলে স্ট্রিং রাখতে পারি। ওকে, তো আপাতত এতটুকু থাক। আসো এবার আমরা ইমপ্লিমেন্টেশনে যাই। কোনো কোয়েরি আছে এখানে 5টা ফাংশন বুঝতে? ও স্যার। ওকে, কন্ট্রোল শিফট এন, কন্ট্রোল এস, প্রোগ্রাম নাম্বার 2। সো এটা খুব ভালো করে বুঝবা। হ্যাশ ইনক্লুড IO stream using namespace std integer main return 0। সো প্রোগ্রাম মানেই কিন্তু ক্রিয়েটিভিটি। তুমি প্রোগ্রাম নিয়ে হচ্ছে মানে ব্রেনের খেলা আর কি। তুমি প্রোগ্রাম যত প্র্যাকটিস করবা তুমি নিজে সেই প্রোগ্রাম নিয়ে যা খুশি বানাতে পারবা। কিন্তু যদি প্রোগ্রাম প্র্যাকটিস না করো তাহলে তোমাকে প্রোগ্রাম মুখস্থ করতে হবে, যেটা দিয়ে আসলে লাইফে কোনো কাজে লাগবে না। তুমি স্ট্রাকচার মুখস্থ করবা, সেটা কোনো সমস্যা না। এবার আসো আমরা একটু এই প্রবলেমটা দেখি। তাহলে আমাদের ইনপুট কি? একটা স্ট্রিং নাকি? ইনপুট কি? একটা এক্সপ্রেশন না? এই এক্সপ্রেশনটা একটা স্ট্রিং না? এই স্ট্রিং থেকে আমার একটা করে ক্যারেক্টার রিড করতে হবে, ব্যাপারটা এমন না? জি স্যার। একটা করে ক্যারেক্টার কিন্তু আমরা কি এটাই বলতে পারি এটা ইন্টিজার, এটাকে বলতে পারি ক্যারেক্টার, এটা কিন্তু বলতে পারি না, কারণ প্লাস আছে মাইনাস আছে, এই জন্য পুরোটাকে একত্রে কি বলা যায়? স্ট্রিং বলা যায় না? আমি তো পুরোটা ইনপুট নিব, স্ট্রিং বলা যায়। তাহলে আসো প্রথমে ইনপুট নিচ্ছি। তাহলে আমরা স্ট্রিং নামে একটা ডাটা টাইপ নিলাম। নাম কি দিব? সাপোজ ধরো EXPR, মানে এক্সপ্রেশন বুঝালাম। ইনপুটটা সরাসরি দিয়ে দিই, তুমি চাইলে ইউজারের কাছ থেকে নিতে পারবা। আপাতত সরাসরি দিয়ে, কোড কম হোক, পরে আমরা প্রয়োজন ইউজারের কাছ থেকে নিয়ে দেখাবো। কি বলো? আমার কথা কি বুঝছো নাকি বুঝো নাই? জি স্যার। যে আমরা প্রথমে আমরা সরাসরি দিয়ে দেই, পরে আমরা ইউজারের কাছ থেকে নিয়ে দেখবো। ওকে, তাহলে আসো আমরা স্ট্রিং মানে ডাবল কোটেশন। তাহলে আমার ইনপুট হচ্ছে 53 প্লাস 82 মাইনাস অ্যাস্টেরিস্ক। এটা না ইনপুট আমাদের, মানে পোস্ট ফিক্স এক্সপ্রেশনটা? আরেকবার চেক করে আসি। জি স্যার। সম্ভবত 53 প্লাস 82 মাইনাস অ্যাস্টেরিস্ক। ওকে, তাহলে এটা কিন্তু আমাদের এই পোস্ট ফিক্স এক্সপ্রেশনটা, পোস্ট ফিক্স এক্সপ্রেশন ইজ গিভেন। মনে করো আমরা ধরে নিচ্ছি এটা গিভেন নাকি, যে পোস্ট ফিক্স এক্সপ্রেশনটা আমাদের হাতে আছে। আমরা কি প্রোগ্রাম করতে যাচ্ছি? আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে, এগুলো কিন্তু সাধারণত টিচাররা ক্লাসে ইমপ্লিমেন্ট করে না, বুঝছো? সাধারণত থিওরি পড়া স্টুডেন্টদের বলে তোমরা এগুলো করবা ইমপ্লিমেন্ট। আমি ইমপ্লিমেন্ট করে দেখাচ্ছি, খুব কম ইমপ্লিমেন্ট করে এগুলো। তাহলে আসো এখন এখানে আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে পোস্ট ফিক্স ইভালুয়েশন। আমরা এটা করতেছি না? পোস্ট ফিক্স ইভালুয়েট করতে যাচ্ছি আমরা। ওকে, তাহলে ধরো আমাদের এখানে কি দেয়া আছে? যেটা দেয়া আছে এটাকে আমরা বলতেছি গিভেন, যে আমরা এটাকে ইভালুয়েট করতে চাই। তাহলে এটা আমাদের গিভেন স্ট্রিং, আমরা স্ট্রিংটা এখানে দিয়ে দিলাম। এখন আসো যে আমরা একটা ফাংশন বানাতে পারি কাজটা করার জন্য নাকি? একটা ফাংশন বানাতে পারি না? যে ধরো একটা ফাংশন নাম দিচ্ছি পোস্ট, তোমরা ইন্টারেক্ট করবা, নাহলে কিন্তু আমি বুঝবো যে তোমরা আসলে আমার সাথে নাই, কথা বলবা। পোস্ট ফিক্স এক্সপ্রেশন নামে একটা ফাংশন বানাচ্ছি, এর ভিতরে আমি পাস করে দিব EXPR। এইটা কি বুঝলা নাকি বুঝলা না বলো তো এই লেখাটা? এটা একটা নিজেরা বানাচ্ছি, পোস্ট ফিক্স এক্সপ্রেশন নামে একটা ফাংশন বানাচ্ছি, তার ভিতরে কি পাস করে দিব? এক্সপ্রেশনের ভ্যালুটা পাস করবো না? জি স্যার। তাহলে এটা কিন্তু ফাংশন কলিং, তার মানে এই ফাংশনটা কিন্তু আমাকে বানাতে হবে, ইউজার ডিফাইন ফাংশন। এটা কিন্তু বিল্ট ইন না, আমরা বানাচ্ছি। তাহলে
আমরা একটা ফাংশন বানাই, তাহলে কাজ করতে পারি এখানে যে ইন্টিজার রেজাল্ট তো ইন্টিজার হবে নাকি, এটার ইভালুয়েশনের রেজাল্টটা কি ইন্টিজারটা হবে না? জি স্যার ইন্টিজার হবে। তাহলে ইন্টিজার পোস্টফিক্স এক্সপ্রেশন ব্র্যাকেটের ভিতরে এটা কি আসতেছে, স্ট্রিং EXPR, মানে এটাকে কি বলে, ফাংশন ডিক্লারেশন বলে না? সো বারবার বলি, যদি ইউজার ডিফাইন্ড ফাংশন না বোঝো প্রোগ্রাম কিন্তু বোঝা ডিফিকাল্ট, বড় যখন আমরা ডেপথ লেভেলের প্রোগ্রামিংয়ে চলে যাই। তাহলে আমরা এটা বানালাম, তাহলে এটা ডিক্লারেশন দিলাম, এখন ডেফিনেশন লিখবো। তাহলে ডেফিনেশন এখানে আমাদের হবে, তাহলে এখানে এটাকে আমরা বলতেছি ফাংশন ডেফিনেশন। তিনটা পার্ট নাকি? তো যেহেতু ইন্টিজার দিছি এখান থেকে রিটার্ন কিছু একটা হবে, রিটার্ন হলে আমরা সরাসরি এটাকে প্রিন্ট দিয়ে দিতে পারি এখানেই নাকি। ধরো এখান থেকে আমি রিটার্ন দিলাম, ধরো আমার রেজাল্ট ধরো 48, একটা পর্যায়ে তো 48 আসবে নাকি? আমাদের গত ক্লাস অনুসারে আমাদের রেজাল্ট কত আসা উচিত, 48 না? 48 আসা উচিত না? জি স্যার। তাহলে দেখি একটু রান করে 48 আসে কিনা। আসছে 48, আমরা খুশি, আমাদের প্রোগ্রাম কাজ শেষ নাকি? কি বলো? তাহলে আমরা কিন্তু এইখানে এমনভাবে প্রোগ্রাম করবো যাতে 48 এই ফাংশনের কাছে রিটার্ন আসে নাকি, ব্যাপারটা এমন না? জি স্যার। আচ্ছা, তাহলে আসো, এখানে সে কি নিয়ে আসছে, এই এক্সপ্রেশনটা নিয়ে আসছে, এখন এর উপরে কাজ করতে হবে আমাকে। তাহলে প্রথমে আমরা নিয়ম কি, এক্সপ্রেশনের মধ্যে যদি অপারেন্ড আসে তাহলে স্ট্যাকে পুশ হয়, আর যদি অপারেটর আসে তাহলে দুইটা ভ্যালু স্ট্যাক থেকে পপ হয়, ব্যাপারটা এটা না কনসেপ্টটা? জি স্যার। তাহলে তোমার প্রথম কাজ কি, একটা স্ট্যাক বানাতে হবে না? জি স্যার। তাহলে আমি এখন স্ট্যাক বানাচ্ছি। স্ট্যাক কি টাইপের হবে, ইন্টিজার টাইপের। স্ট্যাকের একটা নাম দিচ্ছি এস। এখন তো আর এই লাইন বুঝতে সমস্যা নাই, একটু আগে বুঝাই আসছি। এই যে এখন কি এই লাইন বুঝতে সমস্যা আছে কারো? না স্যার। সো এটা কিন্তু একটা হচ্ছে এমটি স্ট্যাক নাকি, ইনিশিয়ালি এটা কি এমটি না? জি স্যার। তাহলে স্ট্যাক ইউজ করতে গেলে অবশ্যই স্ট্যাকের লাইব্রেরি ইউজ করতে হবে। কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, STSC কে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, যেহেতু আমরা স্ট্রিং ইউজ করব স্ট্রিং লাইব্রেরিটাও ইউজ করতে হবে। সো তিনটা লাইব্রেরি আমাদের এখানে প্রয়োজন পড়লো। তাহলে আমরা এটা কিন্তু এমটি স্ট্যাক। এখন আমাদের কাজ কি হবে বলো, কি মনে হয় কি কাজ হবে? প্রথমে তাহলে প্রথমে আমি তো জানি না যে আমার হাতে কি আসতেছে, 5 আসতেছে না প্লাস আসতেছে না, আমি কি জানি? আমরা তো জানি না কি আসবে, কারণ এখানে যদি ইনপুট চেঞ্জ হয় তাহলে কি আসবে আমরা কি জানি? না স্যার। আমরা যেটা জানি যে অপারেন্ড আসবে না অপারেটর আসবে, দুইটার যে কোনো একটা আসবে, ব্যাপারটা এমন না? জি স্যার। তাহলে তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত একটা করে ক্যারেক্টার রিড করা, ব্যাপারটা এমন না? জি স্যার। তাহলে যদি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত যেতে চাও তাহলে এই স্ট্রিং এর লেন্থ জানতে হবে না, যেটা কত লেন্থের স্ট্রিং। জি স্যার। আমার কথা কি বুঝছো? ধরো জি, তোমার একটা অ্যারে যদি ধরো 20টা এলিমেন্টস থাকে, তাহলে তুমি লুপ চালাও কি 0 থেকে 20 রাখ পর্যন্ত নাকি? তোমার লেন্থ তো জানতে হবে। তাহলে আমার এই যে স্ট্রিং, এই স্ট্রিং এর মধ্যে লেন্থ কত, আমরা 1 2 3 4 5 6 7 নাকি, কয়টা লেন্থ? লেন্থ কত এর, 7 না? মানে জি, 7টা স্যার। ক্যারেক্টার। এখন তুমি যদি বলো আমি সরাসরি 7 দিব, লুপ চালাবো 0 to 7, এখন যদি এমন হয় এখানে যদি চেঞ্জ হয়, আমি আরো ডেটা নিয়ে আসি, তাহলে চেঞ্জ হয়ে যাবে না? জি স্যার। তাহলে আমি আগে লেন্থটা ক্যালকুলেট করা শিখি। আমার হাতে তো এক্সপ্রেশন আসছে না, এক্সপ্রেশন তো আসছে, তো আমি এখান থেকে লেন্থটা নিয়ে নিব। তো এখানে আমরা বিল্ট ইন ফাংশন ইউজ করব। ধরো ইন্টিজার এল বললাম, EXPR, আমার স্ট্রিং এর নাম হচ্ছে EXPR ডট লেন্থ, এটা একটা বিল্ট ইন ফাংশন। তাহলে এই এক্সপ্রেশনের লেন্থ ক্যালকুলেট করে সে আমাকে কার মধ্যে দিচ্ছে, কার মধ্যে দিচ্ছে? স্যার 1 এর মধ্যে এটা 1 না, এটা এল। আচ্ছা লেন্থ লিখি বা লেন লিখলাম, ওকে। তাহলে এখন যদি এখান থেকে এই ফাংশন থেকে যদি লেন রিটার্ন করি, তাহলে এখানে প্রিন্ট দিতে পারবে না যে এই এক্সপ্রেশন লেন্থ কত? জি স্যার। আচ্ছা, তা কত প্রিন্ট হবে বলো? এটা 7 প্রিন্ট হওয়ার কথা নাকি?
জি স্যার। দেখি আসছে নাকি আসে নাই। এখানে যদি আমি আরো বাড়াই, সাপোজ ধরো 1 2 কিছু একটা দিয়ে দিলাম, সরি এন্টার পড়ে গেছে, 2 1 আরো দিলাম, তাহলে এখন লেন্থ বেড়ে যাবে না? জি স্যার। দেখো বাড়ে কিনা। 11, তাহলে এখানে 11টা আছে, এই পর্যন্ত ছিল 7, আর দেখো 4টা যোগ হয়েছে, কত হয়েছে? 11 হয়েছে না? জি স্যার। এখন তুমি যদি এখানে স্পেসও দাও, সেগুলো কিন্তু কাউন্ট করবে। দুইটা স্পেস দিছি, দেখি কাউন্ট করে কিনা। করছে? জি স্যার। তা আপাতত তোমরা ইনপুট নেওয়ার সময় স্পেস দিবা না, হ্যাঁ? তাহলে আবার স্পেসের যে ইস্যুটা, সেটা আমাদের আবার প্রোগ্রামেটিক্যালি সলভ করতে হবে। আমরা কিন্তু এখানে স্পেস দিব না, ওকে? কারণ স্পেস পেলে কি হবে সেটা তো আমরা বলি নাই, বলছি? প্রোগ্রামে তাহলে বলতে হবে স্পেস পেলে তুমি সেটাকে রিমুভ করো। তো এই ধরনের প্রোগ্রাম আমরা আপাতত যাচ্ছি না, আপাতত আমরা স্পেস ছাড়া কিন্তু ইনপুটগুলো নিব, ঠিক আছে? তো আমাদের ইনপুটটা কোথাও স্পেস দিব না। তাহলে আমরা লেন্থ পেয়ে গেলাম। এখন এটা, এই যে লেন্থটা আমি এমনি তোমাদের বুঝালাম, রিটার্ন লেন্থ দিলে এখানে আসতেছে। তুমি চাইলে এখানে সি আউট দিতে পারতা না? এখানে তো সি আউট দিলে আসতো, আসতো না? আসতো নাকি আসতো না? জি স্যার। জিটিএস লেন্থ, দেখি আসে কিনা। দুইটা রেজাল্ট আসবে এখন। 7 7 আসছে। সো আমি ফাংশনের ভিতরেও প্রিন্ট দিতে পারি, আবার আমি রিটার্ন করে নিতে পারি। তা আমি এখানে জাস্ট বুঝাচ্ছিলাম যে 7 আসছে কিনা, এটা হচ্ছে আমাদের টার্গেট বোঝাটা। তো আমার এখানে তো আলটিমেটলি লেন রিটার্ন যাবে না। রিটার্ন কি যাবে কে বলতে পারবা? এই প্রোগ্রামটা একটু আইডিয়া করতে পারো? আমার এই প্রোগ্রামে রিটার্নটা কি যাবে সর্বশেষ? সর্বশেষ কি এইটা রিটার্ন যাবে না, এই যেটা? জি স্যার। এটা কি টপ ভ্যালু না? জি স্যার। তার মানে এই সর্বশেষ লাইনটা আলটিমেটলি যেটা হবে এজ ডট টপ, আর কিছুই হবে না। কিন্তু তার আগে তো আমাকে প্রোগ্রাম করতে হবে, করতে হবে না? জি স্যার। সো আমার এইটা কিন্তু রিটার্ন হবে, বুঝছো? তো আপাতত আমি কিছু লিখতেছি না এখানে। আচ্ছা, এজ ডট টপ লিখে রাখি, লিখে এটাকে কমেন্ট করে রাখি প্রয়োজনে, আপাতত যে কোনো কিছু পাঠাচ্ছি না। সো আমরা এটাই কিন্তু হবে আলটিমেটলি। এখন আসো আমাকে কি করতে হবে? ট্রাভার্স করতে হবে। অ্যারেতে ট্রাভার্স শিখাইছিলাম না, যে শুরু থেকে শেষ পর্যন্ত? তাহলে আমার কি লাগবে? একটা ফর লুপ লাগবে। তাহলে ইন্টিজার আই ইকুয়ালস টু 0, আই লেস দেন লেন আই প্লাস প্লাস। এটা কেন লিখলাম, কেউ বুঝছো নাকি বুঝো নাই? কুইক, দ্রুত বলো। এটার কাজ কি হবে? দ্রুত বলো। সাইলেন্ট থাকবে না, সাইলেন্ট থাকলে সময় নষ্ট হচ্ছে, রেকর্ডের টাইম অনেক বেশি যাবে। ইয়েস নো কথা বলবা। এই এই লুপটা কেন লিখছি? স্যার ওই সংখ্যাগুলো অ্যাক্সেস করার জন্য, সংখ্যা, 11টা যে সংখ্যা খুঁজলাম আচ্ছা সেগুলো এগুলো কিন্তু সংখ্যা না, এখানে কিন্তু আপাতত এগুলো কি আছে? এটা একটা স্ট্রিং, তার থেকে একটা করে ক্যারেক্টার, একটা করে ক্যারেক্টার। তাহলে আই এর ভ্যালু যখন 0 হবে তখন কোনটা পাবে? 5 পাবে না? জি স্যার। আই এর ভ্যালু যখন 1 পাবে তখন 3 পাবে, আই এর ভ্যালু যখন 2 হবে তখন প্লাস পাবে। ব্যাপারটা এমন না? জি স্যার। তার মানে এইটা এখানকার একটা করে সিম্বলকে আমরা রিড করতেছি। এই যে আমরা যদি গত ক্লাসটা দেখি, এই যে কারেন্ট সিম্বল আমরা বলতেছিলাম না, তো কারেন্ট সিম্বল তুমি কোত্থেকে পাচ্ছ? এখান থেকে একটা করে নিচ্ছ না, নাকি দুইটা করে নিচ্ছ? একটা করে। তাহলে এই যে একটা করে নিচ্ছ, 1 2 3 4 5 6 7, তাহলে লেন্থ কত? 7 না? তাহলে আমার এখানে লুপ চালাচ্ছি কত থেকে? 0 থেকে লেন্থের আগ পর্যন্ত, মানে 7 এর আগ পর্যন্ত। তার মানে এখানে আলটিমেটলি কত পাইছে সে? লেন্থের ভ্যালু 7 পাইছে না? এখন তুমি যদি বলো আমি সরাসরি 7 দিয়ে দিব, দাও, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা তো চাচ্ছি ডাইনামিক হোক, এখানে যাতে চেঞ্জ করলে আমার এখানে অটোমেটিক চেঞ্জ হয়। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো প্রথম ক্যারেক্টার আই জিরোতে আমরা কি পাচ্ছি আমরা জানি না। এখন আমরা দুইটা চেকিং করতে হবে, একটা হচ্ছে অপারেটর পাবো না অপারেন্ট পাবো। ব্যাপারটা এমন না? জি স্যার। তাহলে আসো যদি আমরা প্রথমে চেক করি, ইফ যদি তুমি অপারেন্ট পাও তাহলে কি হবে? অপারেন্ট কিভাবে বুঝবো যে আসলে অপারেন্ট আমার হাতে আসছে? তাহলে এক্সপ্রেশন আই যদি এটার ভ্যালুটা গ্রেটার দেন ইকুয়াল 0 হয়। আচ্ছা, 0 তো এখানে অবশ্যই ক্যারেক্টার নাকি? ডিজিট তো না। অ্যান্ড এক্সপ্রেশন আই এর ভ্যালুটা যদি লেস দেন ইকুয়াল 9 হয়, তাহলেই সেগুলো কি? ডিজিট নাকি অপারেন্ট। অপারেন্ট?
থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা এখানে চাইলে কমেন্ট আকারে লিখে দিতে পারি তোমাদের বোঝানোর সুবিধার্থে, যে ইফ দ্য, একটু মনোযোগ দাও ভালো লাগবে, ইফ দ্য কারেন্ট ক্যারেক্টার ইজ অ্যান অপারেন্ট। স্নেশিস মাইক্রোফোনটা মিউট করে নাও, নয়েজ হচ্ছে তো। যদি অপারেন্ট হয় তাহলে কি করবা, পুশ ইট ইনটু দ্য স্ট্যাক। ব্যাপারটা এমন না? এখন যারা গত ক্লাস করে আর বাসায় দেখো নাই তাদের জন্য কিন্তু একটু বোঝা ডিফিকাল্ট। তাহলে আমরা কি বলছি, যদি কারেন্ট ক্যারেক্টারটা অপারেন্ট হয় তাহলে তুমি সেটা কি করবা, পুশ করবা স্ট্যাকের মধ্যে। দেখো আমরা এখানে তাই করছিলাম না, যে যদি কারেন্ট সিম্বলটা যদি আমাদের কি হয়, অপারেন্ট হয়, তাহলে আমরা কি করছি, স্ট্যাকে পুশ করছি না? জি স্যার। তো এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কোথায়, যে আমার এখানে যেগুলো রিড করতেছে সেগুলো তো ক্যারেক্টার আকার আসতেছে। সো ক্যারেক্টার আর ইন্টিজার তো এক জিনিস না। না স্যার। তাহলে আমাকে ক্যারেক্টারকে কিন্তু ইন্টিজারে কনভার্ট করে নিতে হবে এসকি কোড ইউজ করে। তো সেইটা এখন দেখবো আমরা। তাহলে আমরা প্রথম কথা হচ্ছে পুশ করব, এস ডট কি হবে, পুশ হবে, তাই তো? তাহলে এই দেখো আমি পুশটা কিন্তু আর এখন বানাই নেই, এটা বানানো আছে, আমি ইউজ করতেছি। যদি বানায় করতে যেতাম কোড অনেক বেড়ে যেত। তাহলে আমি পুশ করব, কাকে পুশ করব, এটাকে না, মানে এক্সপ্রেশন অফ আই মানে কত, এক্সপ্রেশন আই এর ভ্যালু কত, 0 না? তার মানে 0তম পজিশনে আছে কত, 5। তাহলে 5টা পুশ হবে। ব্যাপারটা এমন না? জি স্যার। কিন্তু কথা হচ্ছে এই 5টা যে পুশ হবে, 5টা কি হিসাবে কনসিডার হচ্ছে এখানে, ক্যারেক্টার না? তাহলে ক্যারেক্টারের উপরে তার যোগ বিয়োগ গুণ ভাগ হবে না, হবে? না স্যার। তাহলে তোমাকে এখানে এসকি কোডের মাধ্যমে কনভার্ট করে নিতে হবে, যে এসকি কোডের মাধ্যমে বলতে হবে এটা 5। তাহলে নিয়মটা কি, আসলে একটা লজিক বলি এখানে। তো এটা আমি দিচ্ছি, তারপর বোঝাচ্ছি। এরপরে মাইনাস দিতে হবে, সিঙ্গেল কোটেশনের ভিতরে 0 দিতে হবে। আসলে এটার মিনিংটা আমি একটু বুঝাই। এখানে 0 মিনস, এই যে এখানে যে আমরা 0টা লিখলাম, এই 0টা কিন্তু ক্যারেক্টার 0। এই 0টা কি লিখছি, ক্যারেক্টার। এই ক্যারেক্টার 0-র ইকুইভ্যালেন্ট হচ্ছে 48। কত? 48 হচ্ছে ইকুইভ্যালেন্ট কিসের? ওই যে আমরা এসকে কোডের কথা বলি, যেমন এ ছিল কত, 65, মনে আছে? এ ছিল কত, 65 ছিল না? আপার কেস লেটার এ, জি স্যার। আর লোয়ার কেস লেটার এ ছিল 97। তো এখানে এই 0 এটা যদি ক্যারেক্টার হিসেবে কনসিডার করো, তার ইকুইভ্যালেন্ট হচ্ছে কত, 48। তাহলে এটা একটু নিচে লিখি, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। কন্ট্রোল এক্স, আমি এখানে প্রথম কমেন্ট আকারে বুঝে পরে কেটে নিচে নিয়ে যাবো না, ওকে? তাহলে 0 মিনস হচ্ছে 48। কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি। তাহলে 1 মিনস কত বলো, ক্যারেক্টার কিন্তু এগুলো সব নট ডিজিট। তাহলে 0 to 9, ওকে? তাহলে এটা হচ্ছে 49, এটা হচ্ছে 50, এটা হচ্ছে 51, এটা হচ্ছে 52, এটা হচ্ছে 53, এটা হচ্ছে 54, এটা হচ্ছে 55, এটা হচ্ছে 56, আর এটা হচ্ছে 57, ওকে? এখন তোমাদের কি কোনো ডাউট আছে? ডাউট থাকলে আসো আমি একটু নেটে ঘুরে আসি, গুগলে যাই, এসকি টেবিল সার্চ দাও, ইমেজে গিয়ে দেখি কোন একটা টেবিল পাই কিনা। প্রথমটাই দেখি, এটাকে নতুন ট্যাব ওপেন করি। কি হলো, আচ্ছা এই যে পাইছি। তাহলে আমরা কিন্তু ক্যারেক্টার দেখবো, হ্যাঁ? এটা হচ্ছে ডেসিমাল, এটা হচ্ছে হেক্সা, এটা হচ্ছে ক্যারেক্টার। ডেসিমাল, হেক্সা, ক্যারেক্টার। তাহলে ক্যারেক্টারের মধ্যে দেখো কোথাও এই যে 0, 0-এর ভ্যালু কত, 0-এর ইকুইভ্যালেন্ট ডেসিমাল কত, 48। এ যেমন তোমরা শিখছিলা, এ কত ছিল, 65। এই যে এর ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার কত, 65। লোয়ার কেস লেটার এ ডেসিমাল ইকুইভ্যালেন্ট কত, 97। দেখছো? জি স্যার। তাহলে এই যে 9 এর ডেসিমাল ইকুইভ্যালেন্ট কত, 57 না? এখন এই কনসেপ্টটা কাজে লাগাচ্ছি আমরা ক্যারেক্টারকে ইন্টিজারে কনভার্ট করার জন্য। কিভাবে? খুবই মজার বিষয়। ধরো আমার এখানে এটার মধ্যে আসছে কত, 5 আসছে না?
এর মধ্যে কত আসছে প্রথম, এই যে যদি আমরা এটা চিন্তা করি কত আসছে, 5 আসছে। তাহলে 5 এর ইকুইভ্যালেন্ট কত এখানে, 53 তাহলে 53 মাইনাস 0 এর ইকুইভ্যালেন্ট কত, 48 48। দেখো তো কত পাইছো, 5 পাইছো নাকি পাও নাই? জি স্যার তাহলে আলটিমেটলি পুশ হচ্ছে কত, 5। তার মানে এটা কিন্তু ক্যারেক্টার টু ইন্টিজারে কনভার্সন এখানে হয়েছে। তা এখন আসলে আরেকটা ভ্যালু চিন্তা করি, 3। তাহলে 3 ইকুইভ্যালেন্ট কত, 51 ওকে 51 মাইনাস 0 ইকুইভ্যালেন্ট কত, 48 তাহলে কত হয়? 3 বুঝছো এবার যে কিভাবে কাজ করতেছে? আরেকটা আসে, আসো, যে কয়টা আছে 8 এর ইকুইভ্যালেন্ট কত, 56 মাইনাস এর 0 ইকুইভ্যালেন্ট কত, দেখো তো 8 পাচ্ছ কিনা। জি স্যার তাহলে এই কনসেপ্ট কাজে লাগিয়ে আমরা ক্যারেক্টারকে ইন্টিজারে কনভার্ট করে নিচ্ছি। আমি এটা নিচে রাখি, যেহেতু করলাম আমরা বুঝালাম, যেহেতু নিচে রেখে দিই, কন্ট্রোল এস। এখন আসো, তাহলে আমাদের এখন কত পুশ হচ্ছে এখানে, তুমি যদি চাও স্যার দেখতে চাই পুশটা, দেখা যাবে না? সি আউট, আমরা যদি এখন এস ডট টপ দিই তাহলে তো বোঝা যাবে নাকি, কারণ পুশ হলে কোথায় থাকে, স্ট্যাকে স্ট্যাকের টপে থাকে না? জি স্যার তাহলে আসো একটু রান করে দেখি যে টপে 5 গিয়ে জমা হলো কিনা। সবগুলো জমা হয়েছে দেখো, মানে সবগুলা এখানে যেটা হয়েছে আমরা তো এখন বলি নাই কিভাবে হবে, মানে এখানে তো সে 0 থেকে 7 পর্যন্ত সব রিড করছে না একটা একটা করে, জি স্যার তো একটা রিড করার পরে যদি শুধুমাত্র এই পায় অপারেন্ট পায়, আমরা তো 0 to 9 এর মধ্যে রাখছি, অপারেন্ট পেলে সেগুলো কি করতেছে সে স্ট্যাকের মধ্যে পুশ করাচ্ছে। তাহলে এখন দেখো কি কি পুশ করাইছে, যদিও আমরা এখানে টোটালটা দেখাচ্ছি। তাহলে প্রথমে দেখো 5, তারপরে কত 3, তারপরে কত 8, তারপরে কত 2, চারটা হয়েছে না? জি স্যার প্লাসগুলো কি হয়েছে? না স্যার ওগুলো হয়নি আর এটা একটা গার্বেজ ভ্যালু আসছে কেন, কারণ আমরা তো এই ফাংশন দিয়ে কোনো কিছু রিটার্ন দিই নাই, কিন্তু এখানে তো আমরা সি আউট এই ফাংশন বলছি, এই জন্য গার্বেজ ভ্যালু এটার জন্য দেখাচ্ছে। সো ওইটা বোঝার দরকার না, আমার বোঝার দরকার হচ্ছে যে আমার অপারেন্টগুলো পাইছে কিনা, আমরা কনফার্ম যে অপারেন্টগুলো পাই এখানে, তাই নয় কি? জি স্যার তাহলে এখানে তো আমার এটা দেওয়ার দরকার নাই, টপ এটা বোঝার জন্য দিলাম। তো আমরা পুশ করলাম, এখন কথা হচ্ছে যদি তুমি এইটা না পাও তাহলে কি হবে, তাহলে তুমি অপারেটর পাইছো নাকি? জি স্যার ক্যারেক্টার না বলে সিম্বল বলি, আমাদের সাথে ইয়ের সাথে মিল রেখে সিম্বল, SYMBOL। ওকে, ক্যারেক্টার বললে আরো ভালো, কারণ এখানে ক্যারেক্টারই হচ্ছে। আচ্ছা থাক, সিম্বল আর ক্যারেক্টার লিখি, সিম্বল মিন্স ক্যারেক্টার, ব্র্যাকেটে বলে দিই। এখন আসো যদি আমরা বলি এইখানে যে এটাকে যদি নিয়ে আসি কন্ট্রোল সি, এখানে যদি বলি কন্ট্রোল ভি, ইফ কারেন্ট সিম্বল ইজ কি অ্যান অপারেটর নাকি, অপারেটর তার পুশ হয় না, হয়? না স্যার তাহলে আমরা ফর লুপের মধ্যে আই এর ভ্যালু 0 থাকা অবস্থায় চেক করলাম যে তুমি কি ক্যারেক্টার, সরি অপারেন্ট, অপারেন্ট হলে তুমি পুশ করো, আর যদি অপারেন্ট না হও তাহলে কি করবে, সে কোথায় যাবে, এলসে যাবে না? জি স্যার এলসে যাবে, এলসে গিয়ে প্রথম কাজ কি, পপ করবে। তাহলে আমরা ভেরিয়েবল নিচ্ছি v1, এই v1 এর মধ্যে কি করবে, টপ ভ্যালুকে পপ করবে না? জি স্যার তাহলে টপটা রেখে দিলাম, এরপরে এস ডট পপ, আবার ইন্টিজার v2 এস ডট টপ, এস ডট পপ। দেখো তো এই যে বুঝলা কিনা, না বুঝলে বলবা। আমরা এখানে কি কি শিখেছি, আমরা এখানে যেটা শিখেছি যে যদি কখনো প্লাস অপারেটর সে পায় তাহলে সে কি করবে, দুইটাকে কি করবে, পপ করবে না? জি স্যার তাহলে প্রথমটাকে আমরা কার মধ্যে রাখছি, v1, দ্বিতীয়টাকে কার মধ্যে রাখছি, V2 v2। আমি ওই সেন্সটা এখানে কাজে লাগিয়েছি যে যদি তুমি এই 0তম পজিশনে কোনো ক্যারেক্টার না পাও, মানে ক্যারেক্টার বলতে অপারেন্ট না পাও, অপারেন্ট না পেয়ে তুমি যদি পাও হচ্ছে অপারেটর, তাহলে অপারেটর বলে এলসে চলে আসবে। তো এলসে চলে আসা মানে কি, দুইটা ভ্যালু পপ করবে। তাহলে পপ করার মানে কি, প্রথমে টপটা সে একটা ভেরিয়েবল মধ্যে রাখবে, এরপরে পপ করা মানে কি এক ঘর নিচে নামবে না? জি স্যার এরপরে এরপরে যেটা টপে আছে সেটাকে ভিটুতে রাখবে, এরপর সে এক ঘর নিচে নেমে যাবে। ব্যাপারটা তো এমনই নাকি? জি স্যার তাহলে এই কাজটা হলো। এখন ইভালুয়েশনের কাজ কিভাবে হবে, আমরা তো জানি না কি অপারেটর সে পাচ্ছে, সেটা বলতে হবে না। এখন এক্সপ্রেশনের মধ্যে
আই এর মধ্যে যদি ইকুয়াল ইকুয়াল সিঙ্গেল কোটেশন প্লাস পায় তাহলে কি হবে বলো, দ্রুত বলো। এস ডট পুশ হবে নাকি? পুশ কি হবে? ভি V2 প্লাস V1, ব্যাপারটা এমন না? জি স্যার। এখন যদি বলো স্যার আপনি একটা আরেকটা ভেরিয়েবল নেন আর ইকুয়ালস টু V2 প্লাস V1, সে তো করাই যায়, যায় না? এটা ভেরিয়েবল বানানো যায়, যেটা আমরা এখানে দেখিয়েছিলাম যে আর ইকুয়ালস টু V2 প্লাস V1, তার মানে কত পাইছি? 8। এটাকে কি করে দিছি? পুশ করে দিছি। তাহলে এখন কিন্তু সেটাই আমরা লিখলাম যে যদি প্লাস পায় তাহলে কি করবে? V2 আর হচ্ছে V1 কে যোগ করবে, যোগ করার পরে কি করে দিবে? রেজাল্টটা পুশ করে দিবে। পুশ করে দিবে। এখন তো আমরা জানি না প্লাস পাচ্ছে না কি পাচ্ছে, তাহলে আমার কি লাগবে? এলসিফ লাগবে না? এক্সপ্রেশন আই ইকুয়াল ইকুয়াল যদি মাইনাস পায় তাহলে কি হবে দ্রুত বলো। এই লাইনটা কপি করতে পারি না? আমাদের প্রোগ্রাম কিন্তু শেষের দিকে অলমোস্ট। তাহলে এখানে এসে কি হবে? V2 মাইনাস V1 নাকি? কারণ আমরা জানি না যে কখন কোনটা পাবে, কিন্তু সবগুলো অপশন তো আমার থাকতে হবে। এটা কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। যদি মাইনাস না পেয়ে মাল্টিপ্লিকেশন পায় তাহলে এখানে কি হবে? কন্ট্রোল ভি। যদি মাল্টিপ্লিকেশন না পেয়ে ডিভিশন পায় তাহলে এখানে কি হবে? তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো আবার আসো বলি। যে ধরো আমার এই I0 মানে এই 0তম পজিশনে, বা আমরা যে এটা দেখে বুঝাই, মনে করো 0 1 2, এটা কততম পজিশন? 2তম পজিশন না? জি স্যার। আচ্ছা, বা শুরু থেকে বুঝাই। ধরো I এর ভ্যালু 0, তাহলে I এর ভ্যালু 0 থাকা অবস্থায় এক্সপ্রেশন 0। এক্সপ্রেশন 0 মানে কি? এই যে স্ট্রিং এর প্রথম ক্যারেক্টার নাকি? জি স্যার। তাহলে এই প্রথম ক্যারেক্টারটা কত? 5। তাহলে 5 এখানে কি পাইলো? যে 0 to 9 এর মধ্যে, তার মানে এটা সে পাইছে। পাইলে সে কি করছে? পুশ করছে, তাই নাকি? জি। তাহলে পুশ করলো কত? আমরা এখানে লিখি, পুশ করলো কত? 5। ওকে, আমার এখানে 5 পুশ করলো। এটা একটু বড় করে দেই। 5 পুশ করলো আমার স্ট্যাকের মধ্যে, ভালো কথা। তার মানে হচ্ছে আরো যদি ক্লিয়ারলি বোঝাতে চাই, এখানে এটার ভ্যালু ছিল হচ্ছে, এটা ছিল হচ্ছে EXPR স্কয়ার ব্র্যাকেটের ভিতরে I এর ভ্যালু কত? 0। এই 0 পজিশনে কি পাইছে? 5। তাহলে 5টা এখানে কিন্তু সে পুশ করে দিল। কারণ কি? এটা হচ্ছে একটা অপারেন্ড নাকি? জি স্যার। এটা একটা অপারেন্ড বলে সে পুশ করে দিল। তাহলে এটা কখন সে হইলো, কখন এই কাজটা সে করছে? যখন I এর ভ্যালু 0 নাকি? জি স্যার। I এর ভ্যালু যখন 0 তখন কিন্তু এই কাজটা হয়েছে। এখন আসো তাহলে I এর ভ্যালু 1 বাড়বে না একটু পরে? I এর ভ্যালু তো 1 বাড়বে। স্যার। তাহলে এখন আসো I এর ভ্যালু 1 হলো। তাহলে 1 হলে কি দাঁড়ায়? আমরা এটাকে কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তাহলে I এর ভ্যালু যদি 1 হয় তাহলে এখানে কি পাচ্ছে? EXPR এখানে পাবে হচ্ছে 1। তাহলে 1তম পজিশনে কত আছে? 3 আছে না? এগেইন কি এটা অপারেন্ড না? তাহলে এটা কি হবে? পুশ হবে না? জি স্যার। তাহলে পুশ হলো। পুশ হওয়ার পরে I এর ভ্যালু 1 বাড়াইছে না? I এর ভ্যালু কত করলো? জি স্যার। 2 করলো। তাহলে 2 করার পরে এখন কিন্তু আমার এক্সপ্রেশন 2তম পজিশনে কত আছে সেটা দেখতে হবে। 2তম পজিশনে আছে কত? প্লাস। এটা কি অপারেন্ট না অপারেটর? অপারেটর। ওকে, তাহলে আমরা এখন প্লাস পাইছি। প্লাস পাইলে পুশ হবে না? হবে? না স্যার। তাহলে পপ হবে। তাহলে এখন আসো আমরা 0 1 যখন ছিল তখন এই পজিশনে কাজ করছে। এখন যখনই 2তম পজিশন আসলো তখন সে প্লাস পাইছে। প্লাস পাইলে কি আর এখানে কাজ করছে? না স্যার। চলে আসছে কোথায়? এলসে নাকি? জি স্যার। এলসে চলে আসছে। এলসে এসে সে প্রথম কি কাজ করছে? টপ ভ্যালুটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিছে। তাহলে তোমরা এখন এখানে বলবো আমাকে টপ ভ্যালু কত? টপ ভ্যালু কত? 3। টপ ভ্যালু 3। তার মানে সে কি করছে? যখন প্লাস পাইছে V1 এর মধ্যে কত রাখছে? 3 রাখছে। 3 রাখছে। 3 রাখার পরে সে কি করবে? এই ঘর থেকে এক ঘর নিচে নামবে না? মানে এটা রিমুভ, মানে পপ করে নিচে আসবে না? জি স্যার। তাহলে V2 এর মধ্যে কি পাইলো? 5। V2 এর মধ্যে রাখলো কত? 5। ব্যাপারটা এমন না? জি স্যার। কন্ট্রোল এক্স, এটা একটু এদিকে রাখি, কন্ট্রোল ভি। আমি এটাকে একটু কপি করি, কন্ট্রোল সি, আমার এইখানে দিয়ে দিই কন্ট্রোল ভি, সরি কন্ট্রোল জেড, এইখানে দিই কন্ট্রোল ভি। তাহলে আমার সে যেটা করলো এখান থেকে V1 আর V2 বের করে নিল। তাহলে এখন কি এটা কিছু আছে এখানে?
এদের Yes, sir. এদের রিমুভ হয়ে গেল না এখন, জি স্যার। তাহলে V2 V3 সে পেয়ে গেল। তাহলে আমার এখানে সেই কাজটাই কিন্তু হয়েছে যে প্রথমে V2 কে সে টপ থেকে নিয়েছে, নেওয়ার পরে পপ করছে, পপ করে নিচের ঘরে আসছে, নিচের ঘরে আসা মানে কি এখন টপ পাচ্ছি কোনটা, সেকেন্ড যেটা আছে, তাহলে সেটা V2-র মধ্যে রাখলো, আবার পপ করলো। তার মানে কি আমার এই পর্যন্ত এসে স্ট্যাকটা এমটি হয়ে গেল না, মানে আমাদের যে এক্সাম্পল সেই এক্সাম্পল অনুসারে। এখন সে কি চেক করতেছে যে তুমি প্লাস পেলে কি করবা, যোগ করবা, আর মাইনাস পেলে কি করবা, বিয়োগ করবা। ব্যাপারটা এমন না? যোগ করার পরে কি করে দিবে সে, রেজাল্টটা পুশ করে দিবে। তাহলে এখন সে কি করতেছে যে এই V2 প্লাস V1, এই V2 প্লাস V1 মানে কত, V2 প্লাস V1 ইকুয়ালস টু কত, 5 প্লাস 3, তার মানে কত, 8। এই 8টাকে কি করছে, পুশ করছে না? তাহলে এখন কত পাইছে, স্ট্যাকের মধ্যে কত আসলো, 8 স্যার। 8। ওকে, তাহলে ভালো কথা, এই পর্যন্ত 8 আছে। তাহলে এখন আয়ের ভ্যালু কি হয়েছে, এই এই কাজ যখন শেষ তখন সে আয়ের ভ্যালু আবার এক বাড়াবে না? তাহলে আয়ের ভ্যালু এক বাড়ালো, 0 1 2, এবার হচ্ছে 3। তাহলে 3-তে গিয়ে পাইছে কত, 8। তাহলে যখন 3-তে গিয়ে 8 পাইলো তখন সে এখন কি করবে, এখানে 8 ইনসার্ট করবে না? এটা কখন করলো, যে যখন আয়ের ভ্যালু কত, আয়ের ভ্যালু যখন 3 নাকি, আয়ের ভ্যালু যখন 3 তখন সে কি করছে, এখানে তখন সে এখানে যেটা করছে, কন্ট্রোল সি, মাইক্রোফোনটা মিউট করে নাও প্লিজ। তাহলে এই যে 3, এই 3তম পজিশনে সে পাইছে কত, 8। তাহলে এই কাজটা সে করলো না, যে 8কে সে ইনসার্ট করে দিল, কারণ এটা তো এটা কি একটা অপারেন্ড না একটা, জি স্যার। এটা তো অপারেন্ড। তাহলে এইভাবেই কিন্তু কাজটা হচ্ছে আলটিমেটলি। তাহলে সে কি করলো, এগেন এটাকে 8কে পুশ করলো, এরপরে সে কত পাচ্ছে, আয়ের ভ্যালু এক বাড়াই দিবে না? জি স্যার। তাহলে 2টাকে কি করবে, পুশ করবে। তাহলে এখন আয়ের ভ্যালু যদি এক বাড়ে, তাহলে আয়ের ভ্যালু হচ্ছে 4, তাহলে এখানে 4। তাহলে এখন সে কি করবে, এই অবস্থায় পাইছে কত, পাইছে হচ্ছে 2 নাকি। জি তাহলে স্যার। এখানে কিন্তু 4 ক্যারেক্টার এর পজিশন 4তম পজিশনে পাইছে 2। তাহলে এখন সে কত বসাই দিচ্ছে, 2 বসাই দিল, স্ট্যাকের মধ্যে সে পুশ করে দিল। এখন আসো, তাহলে আমরা কিন্তু এই কথাগুলোই বলতেছি যে এখানে তুমি পুশ করবা নাকি। এখন সে পাইলো কি, মাইনাস। তাহলে মাইনাস পেলে এখানে এই এই ইফে কাজ করবে, না স্যার। তাহলে এখানে চলে আসবে, এখানে এসে সে দুইটা পপ করবে, পপ করা মানে দুইটা টপ ভ্যালু সে নিয়ে নিবে। তাহলে এখন দুইটা টপ ভ্যালু যদি সে নিতে চায় আগের মতো, তাহলে এখন কি হবে বলো, 2 আর 8 মিনিট। তার মানে যদি আমরা এটাকে কপি করি, কন্ট্রোল সি, এখানে দিয়ে দিই কন্ট্রোল ভি, তাহলে এখন V1 এর মান কত, 2, আর V2 এর মান কত, 8। তাহলে এখানে কি হবে, মাইনাস, তাহলে এটা হবে মাইনাস, তাহলে 8 মাইনাস 2 নাকি, জি স্যার। 8 মাইনাস 2, তাহলে এখানে কত হবে, 6। তাহলে এই যে যখন দুইটা 2 আর 8 নিল, এই দুটো কি এখানে আছে না নাই, মুছে যাবে না? জি স্যার। ব্যাপারটা এমন না, আমি একটু কন্ট্রোল জেড দিয়ে রাখি, এটাকে রাখি, পরের স্টেপ এটা দেখাই। তাহলে ধরো এটা কপি করি, কন্ট্রোল সি, এইখানে আমরা বা এখানে দিই কন্ট্রোল ভি। তাহলে এখানে যখন সে আসছে এগুলার যখন নিয়েছে, তার মানে কি এটা মুছে গেছে, এটাও মুছে গেছে, মুছে গিয়ে এখন লেটেস্ট কত, 6 নাই, 6টা এখন সে কি করবে, পুশ করবে। পুশ করবে। তাহলে এখন আছে কিন্তু এটা। তাহলে আমার সর্বশেষ কি থাকলো, মাল্টিপ্লিকেশন না? জি স্যার। তাহলে এখন মাল্টিপ্লিকেশন, তাহলে কি এটা কি আমাদের অপারেন্ট না, তাহলে চলে আসছে কোথায়, এখানে এগেন সে কি করবে, দুইটা পপ করবে, মানে দুইটা টপ ভ্যালু নিবে। তাহলে জি স্যার। এগেন এখানে কি দাঁড়াচ্ছে, আমাদের লাস্টের দিকে আমরা চলে আসছি, কন্ট্রোল ভি। তাহলে এখানে V1 এর মান কত, 6, আর V2 এর মান কত, 8, তাই তো? তাহলে এখন কি হবে, 8 মাইনাস, সরি, V2 ইন্টু V1, তাহলে 8 ইন্টু কত, 6, তাহলে কত আসলো, 48 নাকি, 48 আসলো কিন্তু। তাহলে তো এটা এখানে নাই, আছে, এটা এখানে নাই, আছে। এখন 48 সে কি করলো, পুশ করে এখানে বসাই দিল না? জি স্যার। এখন টপের ভ্যালু কত, স্যার 48। 48। তাহলে এখন সে এই সমস্ত কাজ শেষ করে সে লাস্টে রিটার্ন কি দিবে,
এস ডট টপ না? জি স্যার। তাহলে এখন প্রোগ্রাম যদি রান করে দেখো প্রোগ্রাম হয়ে গেছে। আসো রান করি। আসছে আসছে নাকি আসে নাই? আসছে স্যার। তাহলে আমরা যদি এখানে একটা প্রিন্ট দেই, কন্ট্রোল ডি, এখানে জাস্ট বোঝানোর জন্য ডাবল কোশ্চেন দিয়ে গিভেন স্ট্রিং, গিভেন স্ট্রিং যদি এখানে প্রিন্ট করতে চাই EXPR নাকি এন্ডেল, আর এখানে যদি প্রিন্ট দেই এইখানে যদি আমরা একটা মেসেজ দেই আফটার ইভালুয়েশন বা আনসার ইজ নাকি, আসো রান করি। তাহলে গিভেন স্ট্রিং হচ্ছে এটা আর আনসার হচ্ছে এটা। বুঝলা নাকি বুঝলা না? প্রোগ্রাম ছোট কিন্তু কনসেপ্ট আমরা যা শিখিয়েছি সেটাই। এখন দেখো যদি আমরা এখানে এই যে পপ টপ এগুলো আবার নিজেরা বানাতাম তাহলে প্রোগ্রাম অনেক বড় হতো না? জি স্যার। তা আমরা ওইটা না করে আমরা জাস্ট লাইব্রেরি ইউজ করেছি, স্ট্যাক লাইব্রেরি ইউজ করেছি, সেখান থেকে পপ টপ এগুলো আমরা ইউজ করলাম, যেটা আমি আগের প্রোগ্রামে তোমাদেরকে বুঝিয়েছি যে কীভাবে এটা ইউজ করতে হয়। তো এখানে কনসেপ্ট একেবারে সিম্পল। যদি তোমার কারেন্ট সিম্বলটা অপারেন্ট হয় তাহলে কি হবে, পুশ হবে। আর যদি অপারেন্ট না হয়, অপারেটর হয়, তাহলে দুইটাকে পপ করে দ্যাট মিনস টপ ভ্যালুকে রিড করতে হবে। রিড করার পরে তুমি এখানে চেক করবা যে প্লাস পাইলে যোগ, মাইনাস পাইলে বিয়োগ, মাল্টিপ্লিকেশন পাইলে গুণ, আর ডিভিশন পাইলে ভাগ। কিন্তু এই কাজগুলো করার পরে তুমি কি করবা, পুশ করবা না? তা আমি একবারে করে দিচ্ছি যে ভিতরেই দেখাচ্ছি যে এই ক্যালকুলেশন করে তুমি পুশ করে দাও। তো এইভাবে হতে হতে সর্বশেষ টপের যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে আমার রেজাল্ট। এটাকে আমি রিটার্ন করে দিচ্ছি, রিটার্নটা নিচ্ছে কে, সে নিচ্ছে, সে রেজাল্ট দেখিয়ে দিচ্ছে। বুঝলা নাকি বুঝলা না? জি বুঝছি স্যার, স্যার। বুঝতে পারছি। তাহলে আসুন মানে এখানে ইনপুট একটু চেঞ্জ করে রেজাল্ট দেখি, যে আমরা তো এটা করলাম, অন্য কোনো ইনপুট নিয়ে দেখি দুই একটা যে রেজাল্ট কি আসে নাকি। ধরো একটা সিম্পল একটা নেই, যে একটা এক্সাম্পল যদি এখানে অন্য একটা নেই, এটা কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করি, এটাকে রেখে দেই, নতুন একটা স্ট্রিং নেই। ধরো কি নিব, 138 কি দিব, মাল্টিপ্লিকেশন আর হচ্ছে প্লাস। সো এটা ইনফিক্স কি ছিল, এটা তো একটা ইস্যু তাই না? এটার ইনফিক্সটা কি ছিল এটা বুঝতে হবে না আমাদের। জি স্যার। তো এটার জন্য ইনফিক্সটা সম্ভবত হিসাব করে দেখি, প্রথমে আসবে প্লাসটা, যেহেতু লাস্টে গেছে তার মানে ছিল হচ্ছে 1+3, জাস্ট বোঝার জন্য, আমি তোমাদের বোঝানোর জন্য এটা লিখলাম, না লিখলেও সমস্যা নেই। তার আলটিমেটলি ছিল এইটা। তাহলে দেখো তো এটাকে ইভালুয়েট করলে, এটাকে পোস্ট পিসে কনভার্ট করলে এটা আসে না যে 1 প্রথমে তো এটার কাজ নাকি, তাহলে 38 অ্যাস্টেরিক্স লাস্টে এতটুকু হচ্ছে না প্রথম, এই যে এটাকে কনভার্ট করলে পোস্ট ফিক্সে, জি স্যার। তাহলে 38 অ্যাস্টেরিক্স আর আছে 1 প্লাস, তাহলে 138 অ্যাস্টেরিক্স আর প্লাসটা লাস্টে যায়, এটাই না? এটা রেজাল্ট কত বলো, 324 আর কত, 25 না? মানে এটা কি বুঝছো যে আসলে এটা যে ওইটা আমি জাস্ট এমনি বুঝালাম আর কি, 1+38 অ্যাস্টেরিক্স, এরপরে আমাদের আসছে হচ্ছে 138 অ্যাস্টেরিক্স প্লাস, তাই নাকি? আমি ইভালুয়েশনটা সরি কনভার্সনটা দেখালাম। এটা ছিল ইনফিক্স, ইনফিক্স টু পোস্ট ফিক্স। তাহলে প্রথমে এটার কাজ আগে হবে না, তাহলে এটা হলো, তাহলে এখন এটা একটা আর এটা একটা, তারপরে প্লাস কাজ এরপরে, তাহলে 138 এটা হয় না? তাহলে এটা রেজাল্ট কত আলটিমেটলি, 324 আর 25 না? জি স্যার। রান করো, দেখো আসে কিনা। আবার কি এরর আসছে, কোথায় কি হয়ে গেল আবার? সেমিকোলনটা সরে যাবে। এক্সপেক্টেড প্রাইমারি এক্সপ্রেশন বিফোর, এটা পোস্ট ফিক্স এক্সপ্রেশনে স্যার সেমিকোলন। কোথায় দিছি, 17, হ্যাঁ হ্যাঁ এখানে দেখেন ইন্ডিয়ানের আগে স্যার পোস্ট ফিক্স এক্সপ্রেশনে স্যার অ্যানসার ইজ ও আচ্ছা, এই যে থ্যাংক, এটা কখন বসলো আবার?
ও আচ্ছা, আমি পরে এন্ডেল যোগ করছিলাম তাই না, এই জন্য এটা আসছে। দেখো আমাদের 25 আসে কিনা, আসছে 25। জি স্যার আসছে। জি স্যার। আসো আরেকটা চেক করি, লাস্ট আমাদের ক্লাস শেষ, আরেকটা চেক করি। কন্ট্রোল ডি, সরি কন্ট্রোল জেড, কন্ট্রোল ডি, আমি আরেকটা এক্সপ্রেশন চেক করে শেষ করে দিচ্ছি। এবার ধরো একটা এক্সপ্রেশন নিচ্ছি, কত নিব, সাপোজ 545 মাল্টিপ্লিকেশন প্লাস 5, এটা আলটিমেটলি কত আছে। আমরা কিন্তু পোস্টফিক্স ইভালুয়েশন করতেছি তাই না, তার মানে পোস্টফিক্সটা গিভেন, এটা আমরা ধরে নিচ্ছি নাকি। কিন্তু আমি এখানে জাস্ট বুঝাচ্ছিলাম যে আসলে অরিজিনাল এক্সপ্রেশনটা কত ছিল সেটা বুঝাচ্ছিলাম এখানে। তাহলে এখানে যেটা আছে সেটা হচ্ছে সম্ভবত 5 প্লাস 4, তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন 5। আচ্ছা, আমরা তো ডিভিশন নিয়ে চেক করি নাই, করছি ডিভিশনের কোনোটা চেক করি না এখন, কিন্তু ডিভিশন তো আমার এখানে আছে না। জি স্যার। আসলে একটা ডিভিশন দিয়ে দেখি, তাহলে এখানে একটু বাড়িয়ে দিই, এখানে একটা ডিভিশন দিয়ে দিই। তাহলে এটার যেই ইনফিক্সটা ছিল সেটা হচ্ছে ডিভাইড বাই 5। তাহলে এখন এটার যদি আমরা পোস্টফিক্সে কনভার্ট করি, বলো তো কি হতে পারে। ব্র্যাকেটের ভিতরে কাজ আগে হবে, তাহলে 5 প্লাস 4 5 অ্যাস্টেরিক্স নাকি, ডিভাইড বাই 5, এরকম না প্রথম স্টেপ। প্রথম স্টেপ তো এটা, দ্বিতীয় স্টেপ কি দাঁড়াবে, যে 5 4 5 অ্যাস্টেরিস্ক, মানে এইটার কাজটা শেষ হলো নাকি পুরোটা, প্লাস। এরপরে আমাদের আছে হচ্ছে এটা হচ্ছে একটা পার্ট, আমি ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে রাখি যাতে বোঝার সুবিধার্থে। আর সর্বশেষ আছে ডিভিশন, তার সাথে 5। এখন এই দুইটার উপরে কাজ করলে কি দাঁড়াবে রেজাল্টটা, 5 4 5, তারপরে অ্যাস্টেরিক্স প্লাস, তারপরে 5, তারপরে হচ্ছে ডিভিশন, এটা না, এটাই লিখছি না আমি এখানে। জি স্যার। তার মানে আমি যেটা বুঝাচ্ছি যে এটা আসলে এইটা। তাহলে এটা রেজাল্ট কত হয় দেখো তো, 4 5 20 5 25, 25 5 দ্বারা ভাগ করলে আনসার কত। একজন মনে বলছিল 5 বলছিলেন একজন, আসছে। জি স্যার। মজার না কাজটা। জি স্যার। এখন যদি আমি প্রথমে তোমাদের ইনফিক্স টু পোস্টফিক্স দেখাতাম, সেখানে 50 লাইন হতো, তারপরে যেগুলো আসতো তোমাদের মাথা নষ্ট হয়ে যেত নাকি। জি স্যার। তাহলে এই হচ্ছে আমাদের পোস্টফিক্স ইভালুয়েশন। যদি আমাদের সুযোগ হয়, হ্যাঁ প্লিজ। স্যার আমার নেট প্রবলেমের কারণে জয়েন করতে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা, অসুবিধা নেই, আমরা ক্লাসটা শেষ করি, হ্যাঁ দিব, শেষ করি। তো আমাদের এই হচ্ছে আমাদের পোস্টফিক্স ইভালুয়েশন। আমাদের যদি ফিউচারে সুযোগ হয় তাহলে আমরা ইনফিক্স টু পোস্টফিক্স কনভার্সনটাও দেখাবো। মানে আমরা চাইলে প্রথমে এইটাকে ইনপুট হিসাবে নিতে পারতাম, নেয়ার পরে পোস্টফিক্সে কনভার্ট করে এইটা পেতে পারতাম, এটা পাওয়ার পরে আমরা কি করতে পারতাম, ইভালুয়েট করতে পারতাম। আমার কথা বুঝছো। জি স্যার। তোমরা যদি পারো নিজেরা ট্রাই করো, পারলে তো আলহামদুলিল্লাহ, কারণ যা শিখিয়েছি তার প্রোগ্রামের যে কনসেপ্ট তাতে পারবা। তো যদি পারো আলহামদুলিল্লাহ, না পারলে আমরা এটা আগে ভালো করে প্র্যাকটিস করবো। তো এটা প্র্যাকটিস করার পূর্বে আমাদের এই যে তোমার পুষ্পপের যেই লাইব্রেরি স্ট্যাক সেটা জানতে হবে। আরেকটা কথা বলে দিই, আমরা চাইলে এই সবগুলোর পরিবর্তে একটা লাইব্রেরি ইউজ করতে পারি, সেটা হচ্ছে হ্যাশ ইনক্লুড বিটস স্ল্যাশ এসটিডি সি প্লাস প্লাস ডট এইচ। তো এটার মানে হচ্ছে যত লাইব্রেরি আছে সব কিছু সাপোর্ট করে। তুমি যদি ভুলে যাও যে কোন লাইব্রেরি কোনটা, তাহলে এটা অ্যাড করে দিলে সবগুলো লাইব্রেরি কাজ করবে। রান করো, কোনো এরর আসবে না। তার মানে আমরা কিন্তু 3টা লাইব্রেরি ইউজ করছিলাম, একটা হচ্ছে আইও স্ট্রিম, একটা হচ্ছে স্ট্রিং, তারপরে একটা হচ্ছে স্ট্যাক, তাই নাকি। অনেক সময় মনে হয় না যেটার জন্য কি লাইব্রেরি, ওই ধরনের ইস্যু আসলে আমরা সরাসরি এই লাইব্রেরি যোগ করে দেওয়া, মানে সমস্ত লাইব্রেরি এখানে সেট করা আছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তোমাদের একটা কাজ দিচ্ছি, নিজেরা জাস্ট নিজেদের জন্য সব 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 লাইব্রেরি কাজ করবে, সি সি প্লাস সব। হ্যাঁ, এই লাইব্রেরিটা সকলটার জন্য কাজ করবে যেটা। আচ্ছা, এখন আসো যে আমরা সাধারণত যখন প্রোগ্রামিং কন্টেস্টে যাই বা স্টুডেন্টদের পাঠাই, তখন আমরা বলি তোমরা এই লাইব্রেরি ইউজ করবে সরাসরি, কারণ অনেক অনেক সময় দেখা যাচ্ছে যে তোমার একটা প্রোগ্রাম দিয়েছে, তোমার পুষ্পক মেইন কাজ না, কি বলছি বুঝছো, যে স্ট্যাক ইমপ্লিমেন্ট করতে পারে না, বাট স্ট্যাক ইউজ করে তোমার একটা কাজ করতে হবে, তখন তো আমার এই পুষ্পক জন্য ইউজার ফাংশন না লিখে আমি সরাসরি লাইব্রেরি ইউজ করে এই পুষ্পক ফাংশন ইউজ করব। কথা কি বুঝছো। এই ধরনের কাজের ক্ষেত্রে আমরা সরাসরি এই লাইব্রেরিগুলো ইউজ করে থাকি। আর তোমরা যদি একটু করবা ইন ফিউচারে সুযোগ হলে, সার্চ দিবা যে এসটিএল ইন সি প্লাস প্লাস, এটা নিয়ে একটু স্টাডি করবা। এসটিএল মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি, সেই লাইব্রেরি ইউজ করে অনেক কাজ সহজে করা যায়।
যে কোনো একটা দুইটা ওপেন করি, জাস্ট যেহেতু রেকর্ড হচ্ছে এই জন্য আমি দেখিয়ে দিচ্ছিলাম। এই যে স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি এসটিএল, আমরা যে কনসেপ্টে আজকে ইমপ্লিমেন্ট করলাম সেটা হচ্ছে যে এসটিএল কনসেপ্টে যে লাইব্রেরি ইউজ করছি, যে স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি। সো এই লাইব্রেরি ইউজ করে তুমি অ্যালগরিদম, কন্টেইনার, ফাংশনস, আইটার এগুলো ইউজ করতে পারো। আমরা আজকে যেটা ইউজ করছি কন্টেইনার, অবশ্যই অ্যালগরিদম সেখানে ছিল, কন্টেইনার হিসেবে যে স্ট্যাকটা আমরা ইউজ করছি। হ্যাঁ, তো এগুলো একটু স্টাডি নিজেরা যদি করো তাহলে তোমার এসটিএল এর মাধ্যমে অনেক কাজ দ্রুত গতিতে করা যায়। তবে শুরুতে আমরা এসটিএল বলি না, কারণ তাহলে প্রোগ্রামের লজিক ডেভেলপমেন্ট হয় না। এই যে এখানে দু একটা যদি লিঙ্ক পড়ো তাহলেই হবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, নেক্সট ক্লাসে আবার কথা হবে।